আচরণ আমরা করতে পারবো সেটা অবশ্যই কোর্স শেষে হয়তো বা আপনারা নিজেরাই মূল্যায়ন করতে পারবেন। তো আজকের যেই টপিকস সেটা হচ্ছে গণিত আর কি। গণিতের সাজেশনমূলক ক্লাসের মাধ্যমে আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়া যে এই মুহূর্তে সামনের কয়েকদিন আপনারা কি কি পড়াশোনা করলে একটা ভালো স্কোর গেইন করতে পারবেন। তো এগুলো বিষয় মূলত আজকে আলোচনা হবে। তো প্রথমে আমি আমার একটু শর্ট ইন্ট্রো দিয়ে নিই। আমি হচ্ছে সুশান্ত চন্দ্র সেন। আমি বর্তমানে সিনিয়র অফিসার হিসেবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে কর্মরত আছি। তার পাশাপাশি আমি বিসিএসও দিচ্ছি, 43তম বিসিএস থেকে নন ক্যাডার এবং 44 বিসিএস ভাইবা প্রত্যাশী। একই সাথে হচ্ছে 45 লিখিত দেওয়া আছে ফলাফল প্রত্যাশী, আর সামনে 46তম বিসিএস লিখিত দিব। এই হচ্ছে মোটা দাগে আমার আমলনামা আর কি। তো আজকে যে টপিকসগুলো আলোচনা করা হবে সেগুলো যদি একটু শর্টে বলি, সেখানে আমরা 5টা টপিকস এখানে সাজানো হয়েছে ক্লাসটা। তো প্রথমত আমরা ওভারঅল ম্যাথের একটা রিভিউ দিব, তারপর আমরা আর্টস ফ্যাকাল্টি বেস রিভিউগুলো দেখব যে আর্টস ফ্যাকাল্টি কি কি ম্যাথ প্রশ্ন করেছে বিগত সালগুলোতে, এবং ম্যাথের কিছু বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আর্টস ফ্যাকাল্টির কিছু প্রিভিয়াস ম্যাথও আমরা প্র্যাকটিস করব অল্প কয়েকটা, যদিও সবগুলো প্র্যাকটিস করা সম্ভব না। এবং এট লাস্ট হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন নেব। তো প্রথম যেই টপিকসটা সেটা হচ্ছে ওভারঅল ম্যাথ একটা রিভিউ। এই ওভারঅল ম্যাথ রিভিউর যে টার্গেটটা সেটা হচ্ছে আপনার যে কোনো ফ্যাকাল্টি প্রশ্ন করুক না কেন, আপনি এই ওভারঅল ম্যাথ রিভিউর সাজেশনটা যদি ফলো করেন, আপনি অনায়াসে 60 থেকে 70% মার্কস পাবেন আশা করি আমি, যদি কোশ্চেন খুব হাই লেভেলের কঠিন না হয়ে থাকে। গতানুগতিক যেমন প্রশ্ন হয় তেমন প্রশ্ন হলে আপনি যে কোনো ফ্যাকাল্টি প্রশ্ন করুক না কেন আপনি 60 থেকে 70% মার্কস ক্যারি করতে পারবেন। প্রশ্ন কমন করবে, এখন আপনি কতটা পারবেন সেটা আপনার প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে। আর আর্টস ফ্যাকাল্টি বেস রিভিউ হচ্ছে আর্টস ফ্যাকাল্টি বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন করেছে সেটা নিয়ে আলোচনা হবে, আর ফর্মুলা তো বললামই। তো আজকে আমাদের যে টার্গেটটা থাকবে, আমাদের টার্গেট থাকবে আজকের ক্লাসের মাধ্যমে আমরা যা যা পড়বো সেখান থেকে 15+ মার্কস পাওয়া যায় কিভাবে। তবে 15+ না পেতে পারলেও আমাদের অ্যাটলিস্ট 10 থেকে 12 এই মার্কসটা যেন আমরা অবশ্যই পাই, এর থেকে বেশি। তো কেন 15+? যে বলে ভাইয়া 18, 19 বা 20 কেন পাবো না? 18, 19 বা 20 আপনি পেতে পারেন, তবে তার জন্য আপনাকে কোনো সাজেশন ফলো করা যাবে না। সাজেশনমূলক ক্লাস মানে হচ্ছে যে এখানে কিছু রিস্ক থাকবেই, এই রিস্ক ফ্যাক্টরগুলো মাথায় নিয়েই আপনাকে সাজেশনগুলো ফলো করতে হবে। এমনও হতে পারে যে এই সাজেশন ফলো করে আপনি 10-12 না পেতে পারেন, 7-8 পেয়ে যেতে পারেন, হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তবে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে যে আমি সাজেশনও ফলো করব এবং বিগত বছরগুলোতে আমি যা প্র্যাকটিস করেছি সেগুলো আমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করব। তো এই হচ্ছে আজকের আমাদের টার্গেট। তো প্রথমত আসি আমরা, স্ক্রিন তো ভালোভাবে বোঝা যাচ্ছে তাই না লিটন ভাই? আচ্ছা, আচ্ছা, আর একটু জুম করলে ভালো হয়। আর একটু জুম করব, ঠিক আছে, ওকে। আর জুম করলে সাইডে কেটে যাবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি ওভারঅল ম্যাথ রিভিউ। এই ওভারঅল ম্যাথ রিভিউ বলতে আপনি যে যে চ্যাপ্টারগুলো অবশ্যই করে যাবেন, সেটা যেই ফ্যাকাল্টিরই হোক না কেন। আমরা যেহেতু আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করবো, আর্টস ফ্যাকাল্টিকে একটু বেশি গুরুত্ব দিব, পাশাপাশি দু একটা চ্যাপ্টার যদি এক্সট্রা মনে হয় করে যাবেন। এখানে আপনার ফার্স্ট অফ অল অ্যালজাবরা অবশ্যই করতে হবে। যে কোনো পরীক্ষা আপনি দেখবেন যে অ্যালজাবরা থেকে প্রশ্ন আসে, সেটা অ্যালজাব্রিক এক্সপ্রেশন হোক, লগারিদমিক হোক, কিংবা হচ্ছে যে আপনার এক্সপোনেন্ট সিরিজ, যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন আসবেই। একটা, দুইটা, তিনটাও আসে, কখনো কখনো 3-4টাও আসে। তার পাশাপাশি জিওমেট্রি, বেসিক জিওমেট্রি আসে, এখানে কোনো টাফ জিওমেট্রি দেয় না। মেনসুরেশন থেকে আপনার ফর্মুলা ভালো করে জানতে পারলেই আশা করি মেনসুরেশনের প্রশ্ন আপনি কোপ আপ করতে পারবেন। আরেকটা টপিকস হচ্ছে নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম টপিকস থেকে মনে হয় না কোনো পরীক্ষা আছে যে প্রশ্ন আসেনি, এটা সব জায়গায় কম বেশ টাচ করে। তারপর আছে হচ্ছে আপনার পার্সেন্টেজ, ইন্টারেস্ট। ইন্টারেস্ট একটা ছোট টপিক, খুবই ছোট, 4-5টা ফর্মুলা আছে, এগুলো জানলে আপনি ইন্টারেস্টের ম্যাথ পারবেন। এভারেজ আর এইজ, এগুলা মানে মিক্স আপ আসে আর কি, এভারেজ আসে, এইজ আসে, কখনো ইকুয়েশন দেয়, এইগুলোর ভিতরে আবার ইকুয়েশন হয়ে যায়, হ্যাঁ। তারপর আছে আরেকটা টপিক প্রবাবিলিটি এবং প্রফিট লস। তার পাশাপাশি আপনার ট্রিগোনোমেট্রি। এই যে কয়টা চ্যাপ্টার এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, এটাকে যদি একটা ধরি, 8, 9, 10, কারণ এভারেজ, এইজ, ইকুয়েশন এগুলো আপনার কাছাকাছি।
অলমোস্ট 10 চ্যাপ্টার। এই 10 চ্যাপ্টার থেকে যদি আমি ধরে নিই অন এভারেজে একটা করেও যদি ম্যাথ আসে, তাও তো আমার 10টা ম্যাথ আসতেছে। 10টা ম্যাথ যদি আমি ঠিক মতো পারি, তাহলে তো আমার 20-এর মতো 10 অলরেডি পাওয়া হচ্ছে। এবং আমার যা এতদিনের প্রিপারেশন, আমার বেসিক, সেখান থেকে কি আমি 2-একটা ম্যাথ তো পারবো না? ওর তো অবশ্যই পারা উচিত 2-একটা ম্যাথ হলো। এমন তো আর কেউ না যে হচ্ছে আমি হুট করে পরীক্ষা যেদিন দিতে যাব তার আগের দিন থেকে প্রিপারেশন শুরু করছি, এমনটা না আসলে। তো এই চ্যাপ্টারগুলোর পাশাপাশি আমরা যদি সময় পাই, তো সময় পেলে আমরা কি কি দেখবো? টাইম, স্পিড, ডিস্টেন্স, তারপর হচ্ছে সেট ফাংশন, দেন রেশিও, প্রপোর্শন, এসসিএফ, এলসিএম, ফ্র্যাকশন, পারমুটেশন, কম্বিনেশন। এই পারমুটেশন কম্বিনেশন এই চ্যাপ্টারটা ইন্টারমিডিয়েটের বেসিক। সো অনেকের কাছে মনে হতে পারে এটা খুবই বিদঘুটে একটা চ্যাপ্টার, করতে পারবো না বা পারি না, এগুলো বুঝি না। তো আজকে চ্যাপ্টার মানে ক্লাসের মাধ্যমে আপনাদেরকে এই পারমুটেশন কম্বিনেশন নিয়ে হালকা একটু বেসিক দিয়ে দিব, যেটা দিয়ে আপনি হয়তো শর্ট শর্ট কোনো প্রশ্ন আসলে বা গতানুগতিক যা আসে তা আসলে হয়তো পারবেন। এই গেল হচ্ছে আমার ওভারঅল ম্যাথ রিভিউ। তারপরে আমাদের টপিকস যেটা ছিল, এটা অলরেডি আপনারা হয়তো গ্রুপে পেয়েছেন এই পিডিএফটা, যে আর্টস ফ্যাকাল্টির উপর বেস করে বিগত 6টা পরীক্ষাকে অ্যানালাইসিস করা হয়েছে। এই 6টা পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে তার উপর বেস করে মূলত এই অ্যানালাইসিস শিটটা তৈরি করা। তো এই অ্যানালাইসিস শিটের দিকে দেখলে আমরা দেখতে পাই যে আমাদেরকে নাম্বার সিস্টেম অবশ্যই করতে হবে, কারণ প্রত্যেকটা পরীক্ষায় নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসছে, ইভেন 3 বা ততোধিক প্রশ্ন আসছে। তারপর দেখি আমরা মেনসুরেশন থেকেও সবগুলা পরীক্ষায় প্রশ্ন আসছে, এখানে 2 বা ততোধিক আসছে। অ্যালজেব্রা থেকে, অ্যালজেব্রা এখানে বলে দিলাম যে এখানে লগারিদম আর এক্সপোনেন্ট আছে, আর সিরিজটা আলাদা করে নিছি কারণ সিরিজটা থেকে সবসময় দেখা যায় প্রশ্ন আসে। তো সিরিজ করতে হবে, অ্যালজেব্রার যা আছে সবই করতে হবে। ট্রিগোনোমেট্রি থেকেও দেখেন সবসময় প্রশ্ন আসে, একটা তো অবশ্যই আসে, কখনো কখনো 2টাও আসে, কখনো 3টাও আসে। এই ট্রিগোনোমেট্রি, তারপর হচ্ছে আপনার সিরিজ, এগুলো কিন্তু ছোট ছোট চ্যাপ্টার, এগুলো আপনার খুব সহজেই মার্কস গেইন করতে পারেন। ইন্টারেস্ট খুবই ছোট চ্যাপ্টার, এখানেও দেখেন শুধু একবার আসে নাই। হ্যাঁ, অফিসার জেনারেল 18 যে কম্বাইন পরীক্ষা হয়েছে ওখানে আসে নাই, বাকি কিন্তু সবগুলাতেই আসছে। তারপর আসেন দেখেন আপনার প্রবাবিলিটি, এটাও ছোট। এখানের যে এই 4টা চ্যাপ্টার, এই চ্যাপ্টার খুবই ছোট ছোট চ্যাপ্টার, আপনি চাইলে একদিনই 4টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবেন। তারপর আসেন আপনার হচ্ছে যে এই যে পার্সেন্টেজ, জিওমেট্রি, ইনইকুয়ালিটি, সেট এন্ড ভেন ডায়াগ্রাম, ফাংশন, এগুলো থেকে মানে সব সময় না আসলেও আসে, প্রায় সময়ই আসে। তারপর দেখেন আপনার হচ্ছে রেশিও, ইকুয়েশন, এগুলো মানে বাকিগুলো যা আছে এগুলো থেকে সব সময় না আসলেও মাঝে মাঝে প্রশ্ন আসে। আরেকটা টপিক হচ্ছে কি মেন্টাল এবিলিটি, এইটার কোনো আসলে ফিক্সড কোনো সিলেবাস নাই, ঠিক আছে, এটা ফিক্সড কোনো সিলেবাস নাই, এটা যে কোনো কিছু আসতে পারে। তবে এই সংখ্যাটা দেখে ভয় পাওয়ার কিছু নাই যে 8টা মেন্টাল এবিলিটি থেকে প্রশ্ন আসে, এই সংখ্যাটা রেয়ার কেস। 8টা আসবে না, হয়তো বা 2টা, 1টা বা 3টা, আমার যা মনে হয় 1 থেকে 2টা আসতে পারে, বা বড় জোর 3টা। তো এটার জন্য ফিক্স কোনো সিলেবাস নাই। আপনার যদি ম্যাথের বেসিক ভালো হয়ে থাকে, কিছু কোডিং ডিকোডিং সিস্টেম আছে, দেন আপনার হচ্ছে ওই যে সপ্তাহ বছরের কিছু ক্যালকুলেশন আছে, ওগুলা যদি জানেন ওখান থেকে 2-1টা পেয়ে যাবেন। তারপর এই অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার সাজাইছি যেগুলো আর্টস ফ্যাকাল্টির জন্যই ইম্পর্টেন্ট। আর্টস ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট, একটু আগে যে আলোচনা করলাম সেখান থেকে বলতে গেলে আমাকে মেনসুরেশন পড়তে হবে, জিওমেট্রি পড়তে হবে, ট্রিগোনোমেট্রি পড়তে হবে, নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা, সিরিজ, প্রবাবিলিটি, সেট এন্ড ভেন ডায়াগ্রাম এন্ড ফাংশন, ইন্টারেস্ট, পার্সেন্টেজ, ইকুয়েশন, মেন্টাল এবিলিটি। ঠিক আছে, এই 12টা চ্যাপ্টার থেকে যদি আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে থাকে না, আর্টস ফ্যাকাল্টি করবে, একটা মাস্ট বি 14+ কমন পাবেন। এটা কমন পাবেন। এখন আপনি এগুলা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আপনার দায়িত্ব, কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিতে পারতেছি যে এই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করলে আপনি 14+ পাবেন। এখন আসি আমাদের ফর্মুলা রিলেটেড কিছু কথাবার্তা, যেই ফর্মুলাগুলো আমাকে অবশ্যই দেখে যেতে হবে, না দেখা বোকামি হবে। প্রথমে আসি সেট থেকে কি কি দেখা যেতে পারে। ধরেন আপনাকে একটা সেট দিয়ে দিল পরীক্ষায়, যে এ সেট,
এ একটা সেট যার হচ্ছে এলিমেন্টস গুলো হচ্ছে এ বি সি ডি। এখন এখান থেকে আপনাকে বের করতে বললো যে এটার সাবসেট কয়টা বা আপনার প্রপার সাবসেট কয়টা, নাম্বার অফ সাবসেট এন্ড নাম্বার অফ প্রপার সাবসেট। তো আমি কি এগুলো বসে বসে গুনবো বা হচ্ছে যে পাওয়ার সেটের মতো এইভাবে করে একটা একটা করে ক্যালকুলেশন করে করে এ বি সি এটা একটা, তারপরে বলবো এ একটা, তারপর বি একটা, এভাবে করে 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 কি পরীক্ষার হলে আদৌ প্রিলিমিনারির জন্য সময় পাবো? পাবো না। তো আমার কি করতে হবে? এই প্রসেসে যাওয়া যাবে না। এখান থেকে আমি ফর্মুলা শিখবো আর অ্যান্সার বসাই দেব, শেষ। যে কোনো সেটের যদি আমি সাবসেট বের করতে চাই, মানে উপসেট বা সাবসেট যাই বলি না কেন, সেটার ফর্মুলা কি? 2 টু দ্য পাওয়ার n। এখানে nটা কি? nটা হচ্ছে যে নাম্বার অফ এলিমেন্টস। তো এটা আমি ইজিলি বলতে পারতেছি এখানে সাবসেট কয়টা, এখানে 2 টু দ্য পাওয়ার n, দ্যাট মিন্স 2 টু দ্য পাওয়ার 4, আমার 16টা সাবসেট আছে। দেন প্রপার সাবসেট যদি আমি বলি সেক্ষেত্রে কি আসবে? জাস্ট একটা -1 হবে। কোনটা -1 হবে? যে মেইন যে সেটটা থাকে সেটা কখনো প্রপার সাবসেট হয় না, ওটা বাদ যাবে। তাহলে এখানে কত আসবে? 2 টু দ্য পাওয়ার 4 -1, এখানে 15টা। ইজিলি আপনি জাস্ট সূত্র পারলেই কয়েক সেকেন্ডে অ্যান্সার পারতেছেন। এই অ্যান্সারটা পারার জন্য আপনার জাস্ট দেখতে হবে উপাদান কত, 2 টু দ্য পাওয়ারের ওই মানটা কত আসে। সর্বোচ্চ গেলে আপনার 10 সেকেন্ড সময় লাগতে পারে, বৃত্ত ভরার সহ 10 সেকেন্ড লাগতে পারে। আরেকটা যে ফর্মুলা সেটা হচ্ছে যে কোনো দুইটা সেট যদি হয় এ বি, সেক্ষেত্রে আমার এ অথবা বি হওয়ার মানে অনেক সময় বলে না যে একটা ক্লাসের মধ্যে ছেলে আছে এতজন, ছেলে মেয়ে না, আপনি হচ্ছে যে বিষয়ের কথা চিন্তা করেন। ধরেন একটা পরীক্ষা, 100 জন পরীক্ষা দিল, 100 জন পরীক্ষা দিলে সেখান থেকে বাংলায় পাশ করে কিছু, ইংরেজিতে পাশ করে কিছু, বা বোতে কিছু পাশ করে, তাহলে কতজন ফেল করে? এখানে সূত্রটাতে একটু ভুল আছে, কারেকশন করে নিন, এটা মাইনাস হবে। আচ্ছা ধরেন 100 জন পরীক্ষার্থী, তার মধ্যে বাংলায় পাশ করলো 50%, এটা বাংলা। হ্যাঁ, আর আপনি ধরেন 70% পাশ করলো কিসে? ইংলিশে। আর বোতে পাশ করলো হচ্ছে 30%। তাহলে কত পার্সেন্ট কোন সাবজেক্টেই পাশ করেন? কত পার্সেন্টটা আমরা কিভাবে বের করবো? আমরা চাইলে এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। এই ফর্মুলা দিয়ে কিভাবে বের করব কথা হচ্ছে সেটা। এটার অঙ্ক আমরা যখন প্র্যাকটিস করব নিচে আমি দেখাবো। আর এই যে 3টা সেটের যে ম্যাথ, এত বড় ম্যাথ মনে হয় না দিবে, এটা আশা করি করা লাগবে না, এটা স্কিপ করতে পারেন। তারপর আসে বীজগাণিতিক যে সূত্রগুলো জানতে হবে, এগুলো পড়ানোর কিছু নাই, আপনারা ছোটবেলা থেকে ন্যাংটাকাল থেকে এগুলো পড়তেছেন। বর্গের সূত্র, ঘনের সূত্র। এখন আসি সূচক আর লগারিদম। এখান থেকে অনেক ভালো গেম খেলে, কখনো কখনো শর্ত তুলে দেয়, যে দেখা যাবে যে প্রশ্ন হচ্ছে এরকম যে a belongs to r, a to the power 0 equal to 1 when, কখন দিয়ে দিল যে a greater than 1, a less than 1, a equal to 0, a not equal to 0। এখন আপনি যদি এই শর্ত না জানেন তাহলে কিন্তু পরীক্ষার হলে এটা বসে আপনি কিভাবে বের করবেন? এর মান ধরা শুরু করবেন, রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের তো শেষ নাই ভাই। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার পসিবল বাস্তবে এক্সিস্ট করে সবকিছু রিয়েল নাম্বারের মধ্যে পড়ে। আপনি এবার ধরে তো বের করতে পারবেন না যে এর ভ্যালু কত হইলে a to the power 0 = 1 হয়। তো আপনাকে এটা মুখস্থ রাখতে হবে। এইভাবে করে আপনার ধরেন এই যে শর্ত, এই শর্তগুলো দিয়ে আপনার ফর্মুলাগুলো দেখবেন, ভালো করে দেখবেন। দেখার মতো দেখবেন না, অবশ্যই শর্তগুলো ভালোভাবে অবজার্ভ করবেন, ঠিক আছে? তো এগুলো সবগুলোই দেখবেন আপনারা। এখন আসি লগারিদমে। লগারিদম থেকে এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা এভাবে দিয়ে দেয় যে এত সমস্যা এত হলে সামথিং কিছু একটা মান বের করতে বলে। যেমন ধরেন log x to the x base 144 equal to 4 হলে আপনার x equal to কত? এটা কোন টাইপের মধ্যে পড়ে? এটা এর মধ্যে পড়ে। যে এখানে a বলতে আমরা কি বোঝাচ্ছি? এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, a হচ্ছে আমার x, আমার n হচ্ছে 144,
আর এক্সটা হচ্ছে কত 4। তো আমরা a টু দ্য পাওয়ার x আমরা কি বলি, a টু দ্য পাওয়ার x সমান m। তো a মানে কত আমরা লিখবো, a মানে x, আর x মানে কত, x মানে 4, n মানে কত 144। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এই x এর একটা ভ্যালু বের করতে পারবো। কখন বের করতে পারবো, যখন আমরা এই সূত্রটা জানবো। জানা না থাকলে তো আমি তো পারবো না এটা। মানে log a বেস n সমান x হলে a টু দ্য পাওয়ার x সমান n হয়, এটা আমাকে অবশ্যই জানতে হবে। আর এগুলো খুবই সহজ ফর্মুলা, গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, এগুলো জানেন আশা করি। যে এই বেসগুলা ইন্টারচেঞ্জ করলে, বেস আর চলকটা ইন্টারচেঞ্জ করলে 1 লেখা যায়। হ্যাঁ, এখানে যে এই log a বেস 1 মানে 0, এই 0-র জন্য যে শর্ত এটা জানবেন, a বেস a মানে 1 এবং এটার যে শর্ত সেটা জানবেন। দেন আসি আমরা দ্বিঘাত সমীকরণ, যেটা দ্বিঘাত সমীকরণ দুইটা রুটস থাকে। এবং ইকুয়েশনের ফরম্যাটটা কেমন থাকে, ax² + bx + c এটা থাকে, যেখানে a এর মান কত হতে পারবে না, a এর মান অবশ্যই 0 হতে পারবে না। কারণ a এর মান যদি 0 হয়ে যায়, আমার ইকুয়েশনটা কেমন দাঁড়ায়, bx + c = 0। এখানে কি আর দ্বিঘাত থাকতেছে, এখানে x এর ঘাত 1 হয়ে যাচ্ছে। সো এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে চাই, a এর মান কখনোই 0 হতে পারবে না। এই সমীকরণ থেকে যদি আমরা এই সমীকরণের রুটস গুলো বের করতে চাই, ফর্মুলা হচ্ছে কি আমার এইটা, x = -b ± √b² - 4ac / 2ac। এখানে এ বি সি কোনগুলা, এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইকুয়েশনের মধ্যে, এগুলো বলার দরকার নাই। কিন্তু এই রুটের ভিতরে যে b² - 4ac, এইটাকে বলা হয় কি নিশ্চয়ক বা ডিটারমিনেন্টস। এখন এই যে রুটস গুলো, এই রুটস গুলোর প্রকৃতিগুলো কেমন হবে, হ্যাঁ, এগুলোর প্যাটার্ন গুলো কেমন হবে, এগুলা কি রিয়েল নাম্বার হবে, না দুইটা রুটস বের করলে সেটা ইকুয়াল হবে, না রেশনাল হবে, না ইরেশনাল হবে। মানে রেশনাল মানে মূলদ, ইরেশনাল অমূলদ, আর যে বাস্তব তো রিয়েল জানেন, আনইকুয়াল ইকুয়াল এগুলা জানেন। এখন এই জিনিসগুলাই আমরা হচ্ছে যে জানবো কিভাবে, রুটস গুলা কি হবে সেটা জানবো আমরা b² - 4ac এর এই ভ্যালুটা বের করার পরে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কেমন হতে পারে রুটস। এই ভ্যালুগুলো কিভাবে বের করা যায়, মানে রুটস গুলো, এটা 4টা কন্ডিশন আছে। একটা হচ্ছে আপনার সমান দিয়ে একটা বলতে পারেন, অসমান দিয়ে একটা বলতে পারেন, আর একটা ঋণাত্মক দিয়ে মনে রাখতে পারেন। এই হচ্ছে তিনটা জিনিসকে ভাঙাইলে একটার মধ্যে দুইটা আসে, বিধায় টোটাল 4টা হয়। কিরকম, b² - 4ac যদি 0 থেকে বড় হয় এবং একই সাথে পারফেক্ট স্কয়ার হয় আর কি। কিরকম হতে পারে পারফেক্ট স্কয়ারটা, ধরেন b² - 4ac, এটার ভ্যালু আসলো 36। 36 মানে কত, 6², এটা পারফেক্ট স্কয়ার। বাট দেখলেন যে b² - 4ac, এটার ভ্যালু আসলো হচ্ছে আপনার 24, এটা তো পারফেক্ট স্কয়ার না। সো আমার এইটার জন্য কোন শর্ত যাবে, যে গ্রেটার দেন 0 বাট পূর্ণবর্গ নয়, তখন এই রুটস গুলো কেমন হবে, একটা রিয়েল নাম্বার হবে এবং পরস্পর আনইকুয়াল হবে, একই সাথে ইরেশনাল হবে। আর যদি পারফেক্ট স্কয়ার হয় সেক্ষেত্রে জাস্ট আমার রেশনাল ইরেশনালের জায়গায় রেশনাল হবে। এখন আরেকটা শর্ত আসে, যেটা খুব ইম্পর্টেন্ট। এই ইকুয়ালটা দিয়ে অনেক সময় ম্যাথ আসে, যে ইকুয়াল হলে কি হয়, b² - 4ac 0 হতে হয়, যে রুটস গুলো যদি ইকুয়াল হতে হয়। তখন চাইলে আমরা রুটস গুলো যদি বের করতে বলে এইভাবে শর্টকাট দিয়ে রুটস বের করতে পারি, অথবা চাইলে আমরা এই ফর্মুলার মধ্যে মান বসাইতে পারি, ইচ্ছা। এখন কেউ যদি মনে করেন যে এত শর্টকাট শিখতে পারবো না, মনে থাকে না, তাহলে আপনি বেসিক ফর্মুলা শিখেন, সমস্যা নেই তো। আর এইটা আসবে না আশা করি, ঠিক আছে, কারণ এটার বেসিকটাই যে বাস্তব নয়, রিয়েল নাম্বার নয় মানে কি, রিয়েল নাম্বার নয় মানে হচ্ছে এগুলো কমপ্লেক্স নাম্বার। বাস্তব মূল নয়, কমপ্লেক্স বা আদার্স নাম্বার গুলো হতে পারে আর কি, ঠিক আছে। তো এই কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা এইচএসসি তে আছে, ইমাজিনারি নাম্বার যেটা থাকে, তো এগুলো দিয়ে ম্যাথ আসে না, এটা দরকার নেই। কেউ একজন একটু রেসপন্স করেন যে বোঝা যাচ্ছে কিনা যা পড়াচ্ছি, খুব ফাস্ট পড়াচ্ছি না ঠিক আছে, বা হচ্ছে স্লো হয়ে যাচ্ছে কিনা বেশি। কেউ একজন একটু হ্যান্ড রেজ করে রেসপন্স করে। না স্যার, ঠিকই আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। আচ্ছা,
তারপর আসি আমরা ইনইকুয়ালিটিতে। এটা চ্যাপ্টার খুবই ছোট কিন্তু অনেক ট্রিকি। ইনইকুয়ালিটিতে যে আপনার এই সাইনগুলোর দুই পাশে কোনো একটা মাইনাস চিহ্ন দিয়ে ভাগ দিলে বা গুণ করলে যে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, মানে সাইন বলতে আমি বুঝাইছি গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল, এই সাইনগুলো আর কি, ইনইকুয়াল সাইনগুলো। এই ইনইকুয়ালিটির সাইনগুলো যে চেঞ্জ হয় সেই জিনিসগুলো আমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, এবং এইটার দুই একটা ম্যাথ প্র্যাকটিস আছে নিচে, আমি এগুলো দেখাবো। আপাতত এগুলা এইভাবে করে না পড়লেও চলবে, জাস্ট দুইটা জিনিস একটু মাথায় রাখেন। দুইটা জিনিস কিরকম, ধরেন আপনি -2x + 1 গ্রেটার দেন 0, এখান থেকে বললো যে x কত বের করতে বলবো। তো আমরা কি করব, 2x, ইনইকুয়ালিটির ফর্মুলা হচ্ছে আমরা নরমালি কি করি, এই -+1টাকে ডান পাশে নিয়ে যাই। আসলে ইনইকুয়ালিটি এই রুলস মানে না, এটা হচ্ছে এইভাবে ক্যালকুলেশন করতে হয়। +1টাকে আমাদেরকে সরানোর জন্য কি করতে হবে, একটা -1 আনতে হবে। আসলে তো -1 আনবে না, আমরা আসবো হচ্ছে যে প্লাস ব্র্যাকেটে একটা ছোট করে -1 নিয়ে আসবো। এইটা গ্রেটার দেন কি করব, 0 প্লাস -1, দেন আমাদের কি হবে এখান থেকে -1, এটা ভুল লিখছি সম্ভবত, একটা এখানে প্লাস ছিল ছোট করে, এটা স্কিপ করে গেছি, এটা 0 হয়ে যাবে, -2x -1। এখন কি করতে হবে, এই এক্সটাকে তো ফ্রি করতে হবে আমার, তাই না? তো আমার এক্স চাইছে, এক্স এর সাথে আছে 2, তার পাশে আবার মাইনাস আছে। তো আমি কি করতে পারি এখন, এই জায়গার মধ্যে -2 দিয়ে বোথ সাইডে ডিভাইড করতে পারি। যখন এই -2 দিয়ে ডিভাইড করব তখন কিন্তু এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, এটার অ্যান্সার আসবে এত আসবে। মানে যখন কোনো কিছু ইনইকুয়ালিটির ক্ষেত্রে যখন মাইনাসের কোনো কিছু দিয়ে দুই পাশে ডিভাইড করবেন বা গুণ মানে মাল্টিপ্লাই করবেন, ডিভাইড করেন আর মাল্টিপ্লাই করেন, যাই করেন না কেন, মাইনাসের কোনো কিছু দিয়ে যখন দুই পাশে কাজ করবেন তখন চিহ্নটা তার চেঞ্জ হয়ে যাবে। অথবা যদি কখনো আপনি উল্টান, যে যেমন দেখা গেল যে আপনার 1/x গ্রেটার দেন 1, এখান থেকে x কত, এটা যে সিম্পল একটা জিনিস বোঝাচ্ছে আর কি। এটাকে যখন আপনি উল্টাবেন তখন কত আসবে, x/1, এটা 1/1, বাট এটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আপনি এই দুইটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবেন। এক হচ্ছে মাইনাস দিয়ে দুই পাশে গুণ করলে বা ভাগ করলে চিহ্ন চেঞ্জ হয়, আর একটা হচ্ছে উল্টাইলে চিহ্ন চেঞ্জ হয়। এই দুইটা জিনিস মাথায় রাখলে আশা করি ইনইকুয়ালিটির সমস্যা হবে না। তারপর আমরা সিরিজে আসি। সিরিজের ভিতরে এগুলো খুব শর্ট ফর্মুলা, জানেন আপনারা, এগুলা দেখবেন, এগুলা নিয়ে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে আমাদের কি বোঝানো হয়েছে, 1 + 2 + 3 + ডট 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 মানে n পর্যন্ত। এইরকম যদি কোনো স্বাভাবিক সংখ্যা থাকে, এক থেকে শুরু করে যে কোনোটা যদি 25টা বা 30টার সমষ্টি বের করতে বলে, আমরা এই শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। শর্টকাট না, এটাই ফর্মুলা আসলে। আর যদি ওই সংখ্যাগুলোর এভারেজ বের করতে বলে আমাকে, তখন আমরা কি করবো, এই n সংখ্যক যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ দিই, এই সংখ্যাটা দিয়ে যদি এখানে ভাগ দিই তাহলে এই n আর এই n কাটাকাটি চলে যাবে, তখন কি থাকে, n+1/2, এটা হচ্ছে ফর্মুলা। এই দুটো দেখবেন। আর হচ্ছে গুণোত্তর ধারা মানে জিওমেট্রিক সিরিজ, আর হচ্ছে এখানে এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ। এই দুইটা সিরিজের ফর্মুলাগুলো জানবেন। এটা হচ্ছে n টার্ম বের করার জন্য, আর হচ্ছে যে এটা দরকার নেই, এটা দিয়ে ম্যাথ আসে না, এগুলো রিটার্নের জন্য পড়তে পারে। আচ্ছা, এখানে উপরের দিকে আমরা একটা জিনিস দেখলাম যে n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যেটা সামেশন বের করার ফর্মুলা, এটা দেখলাম। তো এখন যদি এগুলো স্কোয়ারের সামেশন চায় তখন এটা, আর যদি কিউব চায় তখন এই ফর্মুলা। এটা মনে হয় না আসবে, এগুলো একটু বড় বড় হয়ে যায় তো নর্মালি দেয় না, এটাও খুব একটা দিতে দেখি না। আরেকটা হচ্ছে যে ইনফিনিটি টাইপের যে জিওমেট্রিক সিরিজগুলো, এটা খুব একটা দেয় না, জাস্ট ফর্মুলা মন চাইলে শিখেন, আর না চাইলে মানে নট নেসেসারি, ভালো না লাগলে শিখেন। সম্ভাবনা এখানে যেটা দেওয়া আছে, এখানে ফর্মুলা আলোচনা করা আছে এভাবে করে, এখানে ফর্মুলা বললে কিছু বুঝবেন না, জাস্ট একটা জিনিস বলে রাখি, এই পূরক সূত্রটা আমরা জানি কোনো একটা ঘটনা ঘটা বা না ঘটা, এই দুইটার সামেশন যখন করি আমরা তখন এটার মান আসে 1। ধরেন আপনি একটা কয়েন টস করবেন, কয়েন টস করলে আমরা কি কি মানে নাম্বারগুলো পাই, এটাতে এই দুইটা ইভেন্টই তো আসে আমার। তো এখানে টোটাল নাম্বার অফ ইভেন্টস কত, এই যে ns এর ভ্যালু
এনএস এর ভ্যালু কত পাইলাম আমরা একটু। এখন বললো এই কয়েনটা টস করার পরে হেড আসার প্রবাবিলিটি কত, হেডের প্রবাবিলিটি কত আসবে, হেড তো আসছে একটা, তাহলে টোটাল আছে ঘটনা কয়টা, দুইটা, আমার আসবে কয়টা, একটা, এটা গেল। এখন যদি বলে যে হেড না আসার প্রবাবিলিটি কত, হেড না আসার প্রবাবিলিটি মানে হচ্ছে 1 থেকে হেড আসারটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমি ইজিলি বের করতে পারবো। এভাবে আপনি টেল চাইতে পারে বা অন্য যে কোনো কিছু চাইতে পারে, একবারই টস করবে কয়েন এমন না, 2বার 3বার 4বার টস করেও অনেক কিছু চাইতে পারে, কিন্তু আমার মাথায় রাখতে হবে একটা ঘটনা ঘটবে বা ঘটবে না, এই দুইটার সামেশন করলে সবসময় 1 আসে। যদি কখনো ঘটে না এরকম একটা মান দিয়ে বলে যে ঘটার প্রবাবিলিটিটা কত, তাহলে 1 থেকে ওটা মাইনাস করব, অথবা যদি একটা ঘটে এরকম একটা মান দিয়ে বলে যে না ঘটার প্রবাবিলিটি কত, তখন 1 থেকে ওই ঘটাটা মাইনাস করব। এটা ম্যাথ করলে আরো বেশি ক্লিয়ার হবে। ওই যে পারমুটেশন এন্ড কম্বিনেশন একটু আগে বলছিলাম যে এগুলা গলার কাটা হয়ে দাঁড়ায় অনেকের কাছে, এখান থেকে এই ফর্মুলা তো অবশ্যই দেখবেন অনেকের কাছে এটা নিয়ে ঝামেলা হয়, জিরো ফ্যাক্টোরিয়াল অনেকে মনে করে যে জিরো, আসলে জিরো ফ্যাক্টোরিয়াল জিরো না, জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 1, এটা মাথায় রেখেন। আরেকটা হচ্ছে এনপিএন মানে এন ফ্যাক্টোরিয়াল, বাট এনসিএন মানে কিন্তু 1। এগুলোর মান কিভাবে আসে ক্যালকুলেশন করলে হয়তো দেখাইতে পারতাম, কিন্তু এত সময় আসলে এই ক্লাসের মধ্যে পাবো না। আমরা এখন আপাতত একটু শর্টে আলোচনা করি। আচ্ছা, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে যখন প্রতিবারে আপনি আর সংখ্যক বস্তু নেবেন তখন বিন্যাস বা পারমুটেশন যেটাকে বলি আমরা, এই পারমুটেশন করতে চাইলে ফর্মুলা কত, এনপিআর। সেম ভাবে আপনি যদি এই নাম্বারগুলো রিপিট করে নিতে পারেন, রিপিটেড হয়, সেক্ষেত্রে কি হবে, এন টু দ্য পাওয়ার আর। মানে আপনি ধরেন যে 5টা সংখ্যা এখান থেকে 3বার করে নিলে কতভাবে সাজাইতে পারবেন, বিন্যাস করতে পারবেন, তো 5 টু দ্য পাওয়ার 3। সমাবেশের ক্ষেত্রে এই ফর্মুলা দেখবেন, এটা দেখবেন, এই যে শর্তাদি, এই জায়গাটা এটা খুব ইম্পর্টেন্ট। এইখানে এই ফর্মুলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে কখন, যখন এন সংখ্যক বস্তু থেকে আপনি আর সংখ্যক বস্তু নেবেন। এই যে এখানে আলোচনা করছি সেটা বিন্যাসেও আছে, সমাবেশও আছে। এন সংখ্যক বস্তু থেকে আপনি আর সংখ্যক বস্তু নেবেন, কিন্তু এর মধ্যে আবার কিছু কিছু জিনিস আছে দেখা যাবে সব সময় অন্তর্ভুক্ত থাকে, সেই সব সময় অন্তর্ভুক্ত থাকার নাম্বারগুলো কত, পি। তো তখন আমাদের কি করতে হবে, যে আমরা যে ফর্মুলা শিখছি এন সি আর, এখান থেকে পি বাদ দিয়ে দিতে হইব, এখান থেকে পি বাদ দিয়ে দিতে, এটাই জাস্ট। আর যদি নির্দিষ্ট বস্তুটা, যে নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকে, আর যদি সময় কোনো সময় না থাকে, কোনো সময় থাকবে না বা সর্বদাই থাকবে না, তখন আমরা কি করব, তখন ফর্মুলাটা হবে শুধু এন সি আর, এই দুটো জানলেই হবে। এগুলো আসলে সরাসরি সূত্র আসতে পারে, আর গতি বেগ এগুলো নিয়ে খুব একটা প্রশ্ন আসে না, আর এগুলো খুব সহজ সূত্র, এস ইকুয়াল টু ভিটি, এগুলা সবাই জানেন। এই গড়বেগ সংক্রান্ত এই একটা সূত্র জানতে পারেন, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আরেকটা আছে সূত্র যেটা গড়বেগের, এই দুইটা সূত্র জানলেই হবে, আর লাগবে না। নৌকা স্রোত এক নজর দেখতে পারেন, খুব না দেখলেও সমস্যা নাই। এই যে টাইম এন্ড ওয়ার্ক, এই টাইম এন্ড ওয়ার্কের ম্যাথের কিন্তু শেষ নাই। সুতরাং এই মুহূর্তে যদি একেবারেই না পারেন, তাহলে এই যে দুইজন ক এবং খ কাজ করে, ক চলে গেলে খ কত সময় করতে পারবে, বা এ বি দুইজনে কাজ করতেছে, রহিম করিম দুইজন কাজ করতেছে, এই টাইপের ছোটগুলা যদি পারেন তাহলে দেখলে দেখেন, আর না দেখতে পারলে আমি বলবো যে অত মাথা নষ্ট করবেন না, কারণ এইগুলা থেকে প্রশ্ন কম আসে আর্টস ফ্যাকাল্টি। এখন আসি ইন্টারেস্ট, সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে অল্প কয়েকটা সূত্র আছে, এগুলা সবাই জানেন। একটা পেজ, যেই সূত্রটা দরকার আমার এইটা। কখনো কখনো একটা টাকা আপনি দেখা যায় যে ব্যাংকে ইনভেস্ট করেন, ধরেন যে 5,000 টাকা আপনি ব্যাংকে ইনভেস্ট করলেন, কত বছরের জন্য, 2 বছর ধরি, কারণ এটার পাওয়ার, আচ্ছা 5 বছরও ধরলেও ধরতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে যে ইন্টারেস্ট ধরেন যে 10%। এখন বললো যে এই টাকাটা সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দুইভাবেই যদি রাখা হয় তাহলে ডিফারেন্স কত আসবে, ইন্টারেস্টের ডিফারেন্স আর কি। এখন আপনি যদি সূত্র ধরে ধরে ম্যাথ করতে চান যে আই ইকুয়াল টু পি এন আর, এভাবে সিম্পল ইন্টারেস্ট বের করবেন, তারপর সি বের করবেন, সি থেকে পি বাদ দিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করবেন, এত সময় কিন্তু ভাই আপনি প্রিলিতে পাবেন না। সো আপনাকে কি করতে হবে,
টেকনিক্যালি অ্যান্সার করতে হবে। টেকনিকটা কি? আপনি জাস্ট শুধু এই সূত্রটা অ্যাপ্লাই করেন, পি আর পার্সেন্ট হোল টু দ্য পাওয়ার এন। এখানে পি কত? পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা, আর কত? আর হচ্ছে 10%, এন কত? 5। এখন আপনি ক্যালকুলেশন করেন, 1 বাই কত? 10। দেখেন 3টা শূন্য কাটা যাচ্ছে, থাকতেছে কত? 5/100 কত? 0.05। কত ইজিলি হয়ে গেল না? এখন আপনি যখন এই ফর্মুলা দিয়ে অঙ্ক করবেন তখন এই 0.5 এই ধরনের ফিগার আসবে, এটা তো আপনার মাথায় নষ্ট করে ফেলবে। বলছে ভাই টাকা এত কম হয়ে যাচ্ছে। এখন এটা তো বাস্তবিক চিন্তা ভাবনা না, আমাদের জাস্ট ম্যাথ করতে হবে। এখন হয়তো বা এখানে কি করতো, এখানে যদি 5 লক্ষ দিত, যে আরো 2টা শূন্য বাড়ায় দিত, তখন হচ্ছে এই টাকাটা কত আসতো? সবগুলো শূন্য কাটা গেলে এটার অ্যান্সার চলে আসতো 5 টাকা। এটা তো মোটামুটি একটা বাস্তবিক ভ্যালু বলা যায়। এরকমও হইতে পারে, কিন্তু 5 লক্ষ দিক বা হচ্ছে 50,000 বা 5,000 যাই দিক না কেন, এই ইয়ারটা কমাই দিলেই 5,000-এর জন্য মিলে যেতে হয়তো অন্য কোনো ভাবে। তো আপনাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করলে, ওইভাবে করলে মিনিমাম 1.5 থেকে 2 মিনিট খেয়ে ফেলবে আপনার। বাট এই ফর্মুলা যখন অ্যাপ্লাই করবেন, আপনি 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে বৃত্ত ভরাট সহ করে শেষ করে ফেলতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে ডিফারেন্সের জন্য, সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। দেন হচ্ছে ট্রিগোনোমেট্রি আসে। ট্রিগোনোমেট্রি এই ফর্মুলা আপনাকে জানতে হবে, এগুলো বোঝানোর কিছু নাই ভাই, এগুলো নিজে নিজে দেখে নেবেন। আর এই বক্স থেকে আমি বলবো যে শুধু সাইন থিটার ভ্যালু শিখবেন। কেউ যদি মুখস্থ করতে নাও পারেন, অন্তত পক্ষে এটা শিখবেন। এবং এই সাইন থিটা গুলোকে উল্টায় দিলেই আপনার কস থিটা পাবেন, সবগুলো কস থিটা পাবেন। আর যখন আপনি এই ফর্মুলাগুলো শিখে ফেলবেন, তখন সাইন আর কস দিয়ে আপনি হচ্ছে টেন, কট, সেক, কোসেক, এই চারটাই আপনি বের করতে পারবেন। ঠিক আছে, অন্তত পক্ষে সাইন থিটাটা শিখবেন। আর টেনের যদি কেউ মুখস্থ করতে চান, তাহলে এই 3টা ভ্যালু খুব আসে, এই 3টা ভ্যালু মুখস্থ করতে পারেন। মেনসুরেশন থেকে আসি। মেনসুরেশনের এই সূত্রগুলো দেখবেন, এগুলো নিয়েও টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। জাস্ট ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আর আইসোসেলেস, যেটা সমদ্বিবাহু এবং সমবাহু, এখানে হাইট বের করার জন্য একটা শর্টকাট ফর্মুলা আছে, আর ক্ষেত্রফল তো এটাই আছে। এখানেও হাইট বের করার জন্য শর্টকাট ফর্মুলা আছে, আর ক্ষেত্রফল এটাই। এই দুটো একটু জানবেন। আর এখান থেকে চতুর্ভুজ রিলেটেড গুলো বা বহুভুজ রিলেটেড গুলোর মধ্যে থেকে আয়তক্ষেত্র পড়বেন, বর্গ পড়বেন। সামান্তরিক যদি সময় না পান স্কিপ করতে পারেন, টাইম পাইলে করবেন। রম্বস করবেন অবশ্যই। ট্রাপিজিয়াম স্কিপ করতে পারেন যদি টাইম পান, টাইম পেলে অবশ্যই করবেন। এই বহুভুজ দরকার নেই, তাও ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল এগুলো যদি দেখতে চান, হ্যাঁ, এই দুইটা দেখতে পারেন। এইটা, এইটা ইন্টেরিয়রটা মানে এক্সটেরিয়র বের করে, দেন হচ্ছে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি বের করতে বলে তখন এইভাবে বের করবেন এই ফর্মুলা দিয়ে। আমি বিস্তারিত যাচ্ছি না আর কি। তারপর হচ্ছে এটা দেখতে পারেন, এই দুটো দেখতে পারেন। সার্কেল থেকে খুব ম্যাথ আসে, সার্কেল, স্ফেয়ার, হেমিস্ফেয়ার। স্ফেয়ার মানে গোলক, হেমিস্ফেয়ার অর্থ গোলক। হ্যাঁ, এগুলো দেখতে পারেন। সার্কেলের সার্কামফারেন্স কি, তারপর হচ্ছে আপনার এরিয়া কি, তারপর হচ্ছে আর্ক কি, এটা দেখতে পারেন। বাট এটা খুব একটা আসে না, দরকার নেই। স্ফেয়ার থেকে আপনার এইটা এবং এটা দেখেন, হেমিস্ফেয়ার থেকে এইটা, এইটা আর এটা দেখেন। এরিয়াটা নরমালি আসে না। আচ্ছা, এই বহুভুজ যৌগিক সূত্র, নো নিট, একদমই ক্রস, আসবেই না, এ যাবৎকালে আমি দেখিনি আসতে। আর আয়তাকার ঘনবস্তু আর কি, আর কিউব বা ঘনক যেটা, এখান থেকে এগুলা ইন শর্ট দেখবেন। বেলুন বা সিলিন্ডার, সিলিন্ডার থেকে আপনার কার্ভ সারফেসের এরিয়া, দেন হচ্ছে যে টোটাল এরিয়া, দেন ভলিউম, এই 3টা বেশি ইম্পর্টেন্ট। বেজ এরিয়া মন চাইলে দেখবেন, না চাইলে দরকার নেই। কোনো খুব একটা আসে না, টাইম পেলে পড়বেন। আচ্ছা, এই আসি স্পেশাল রুল। অনেক সময় দেখা যায় কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত % বাড়ানো বা কমানো, তারপর প্রস্থ এত % বাড়ানো বা কমানো হলে তার টোটাল ক্ষেত্রফলের কি চেঞ্জ হয়, বাড়ে না কমে?
এভাবে চায়, তখন কিন্তু আপনি এই ফর্মুলা দিয়ে করতে পারেন। প্রফিট লসের কিছু ম্যাথও কিন্তু এই ফর্মুলা দিয়ে হয়। সেম ভাবে এটা যদি বর্গ বা বৃত্ত হয়, বর্গের ক্ষেত্রে একটা বাহু, বৃত্তের ক্ষেত্রে শুধু রেডিয়াস, তখন আপনি এই যে এ বি কি হয়ে যাবে, এ আর বি দুইটা ইকুয়াল ইকুয়াল হবে, তখন এ হবে। এই ফর্মুলা দিয়ে কিন্তু আপনি মিনিমাম একটা বা দুইটা ম্যাথ পাইলেও পাইতে পারেন, দুইটা আসবে না, আসলে একটা আসতে পারে। একই ফর্মুলা দিয়ে দুইটা ম্যাথ কখনো দিবেন। এইগুলো আমাদের সূত্রের আলোচনা। এখন কি বলছিলাম যে হচ্ছে আর্টস ফ্যাকাল্টি থেকে কিছু আমরা ম্যাথ প্র্যাকটিস করব। এখন ম্যাথ আছে, এখানে অনেক ম্যাথ দেওয়া আছে। তো আমার মনে হয় যে এত ম্যাথ তো আর প্র্যাকটিস করাইতেও পারবো না এক ক্লাসের মধ্যে। কিছু বেসিক জিনিস আমি আলোচনা করে দিই। যেমন নাম্বার সিস্টেম থেকে আপনি ধরেন ন্যাচারাল নাম্বার আপনাকে জানতে হবে। ন্যাচারাল নাম্বার কোনগুলো, ইভেন নাম্বার কোনগুলো, অড নাম্বার কোনগুলো, রিয়েল নাম্বার কোনগুলো, রেশনাল নাম্বার কোনগুলো, ইরেশনাল নাম্বার কোনগুলো। হ্যাঁ, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আবার ইন্টিজার কোনগুলা, এবং এর ইন্টিজারের ভিতরে আবার দুইটা আছে, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। এখানে আপনাকে সবগুলোই জানতে হবে। এই তথ্যগুলো যদি আপনি জানেন, তাহলে নাম্বার সিস্টেমের যে ছোট ছোট ম্যাথ গুলো আসে, যেমন ধরেন এই যে ইফ টি ইজ অ্যান অড ইন্টিজার হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান ইভেন ইন্টিজার। বলছে টি কি, টি অড ইন্টিজার। তাহলে টি অড ইন্টিজার যদি হয়ে থাকে, তাহলে টি হতে পারে কত, 1 থেকে শুরু করে 1, 3, 5, 7, অনেক কিছু হইতে পারে। যে কোনো একটা অড ইন্টিজার আপনি পরীক্ষার হলে ধরবেন আপনার ইচ্ছা মতো। আপনি যদি মনে হয় যে না 1টা ধরলে সবচেয়ে ছোট হচ্ছে, ক্যালকুলেশন সুবিধা হবে, ধরেন আপনি। বা 3 ধরবেন, ধরেন, অসুবিধা নেই। ধরেন আমি 3 ধরলাম। আমার জানতে চাচ্ছে কি যে মাস্ট বি অ্যান ইভেন ইন্টিজার, মানে এমন কোন অপশনটা আছে নিচের মধ্যে যেটা হচ্ছে অবশ্যই ইভেন হবে, মানে জোড় সংখ্যা হবে। তাহলে 3 যদি আমি এখানে বসাই, 3 - 2 কত আসে, 1 হবে না। 3 2 6, 6 3 9 হবে না। 3 3 4 12 রেখে কত, 13 হচ্ছে না। তারপর হচ্ছে যে 3 3 3 9 রেখে কত, 10, এটা অ্যান্সার। এগুলো আপনি ধরে ধরে অ্যান্সার করতে পারবেন, এগুলো খুবই সিলি ম্যাথ। এগুলো একবার বা দুইবার দেখলে আপনি পারবেন। এখন দেখেন এই যে এই কয়েকটা ম্যাথ কিন্তু একই প্যাটার্নের। এখানে একটা ম্যাথ নিয়ে একটু আলোচনা করি। সংখ্যায় যেগুলো একটু বড় সেটা নেই। হ্যাঁ, 3 8, আচ্ছা এটা নিয়ে কাজ করি। এটা 1 থেকে 1000 পর্যন্ত। বলছে হাউ মেনি ইন্টিজার্স ফ্রম 1 to 1000 আর ডিভাইজিবল বাই 30 বাট নট বাই 16। এমন কতগুলো ইন্টিজার আছে 1 থেকে 1000 এর মধ্যে যেগুলো 30 দ্বারা বিভাজ্য হয় কিন্তু 16 দ্বারা বিভাজ্য হয় না। তাহলে 30 দ্বারা যেগুলো বিভাজ্য হয় 1 থেকে 1000 এর মধ্যে, সেগুলোর মধ্যে কিছু কিছু সংখ্যা আবার কিন্তু 16 দ্বারা বিভাজ্য হয়ে যায়। তা আমি কি ওইগুলো নিতে পারবো? আমি তো ওগুলো নিতে পারবো না। মানে একই সাথে 30 and 16 এই দুইটা দ্বারা যদি বিভাজ্য হয়, সেটা কিন্তু আমি নিতে পারতেছি না, কারণ যেই সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য সেটা কোনো না কোনো ভাবে 30 দ্বারাও হয়ে যায় বিভাজ্য। তো 30 থেকে, সরি 30 থেকে না, 1 থেকে 1000 পর্যন্ত 30 দ্বারা যদি আমি বিভাজ্য বলি, সেক্ষেত্রে আমরা কয়টা নাম্বার পেতে পারি এখানে? মেবি 33। 3 3 9, 3 3 9, 990 পর্যন্ত এখানে চলে আসে, আর বাকি 10 30 দ্বারা বিভাজ্য যাবে না, 33। আচ্ছা, এখন আসি 30 আর 16 এর মধ্যে আমরা যদি এলসিএম করি। তো এটা যদি আমরা এলসিএম করি তাহলে আমাদের কত আসে? আমাদের এলসিএম করলে এটাই, আর কিছু হয় না। 8 2 16, 15 6 15 90, 16। কিছু কি ভুল করতেছি নাকি? 40 হবে স্যার। 5 16 80। 5 16 80, আমি 90 লিখে ফেলছি কারণ 250 আসতেছিল। 240। এখন কি হবে, এই 240টা কিন্তু কি আছে, এই 240টা 30 দ্বারাও বিভাজ্য, একই সাথে 16 দ্বারাও। বাট আমি তো 16 নিতে পারবো না। তো আমাকে কি করতে হবে, যে এই 30 দ্বারা বিভাজ্য যে 33 নাম্বার পাইছি, এখান থেকে 240 দ্বারা 1000 পর্যন্ত বিভাজ্য এই নাম্বারগুলোকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। দ্যাট মিনস 240 দ্বারা 1000 কে যখন ডিভাইড করব, এখানে কত, 4 24 96, 96, 960 আসে, তার মানে 4 বার যাবে। তার মানে এই 33 এর ভিতরে এমন 4টা নাম্বার আছে যেই নাম্বারগুলো 16 দ্বারা ডিভাইজিবল, তাহলে ওই নাম্বারগুলো আমাকে বাদ দিতে হবে। তাহলে টোটাল অ্যান্সার আসছে কত, 29। অ্যান্সার 29। তো এটা বড়টা দেখাই দিলাম, আপনারা ওই ছোটগুলো এমনিতেই পারবেন।
এগুলো আবার সংখ্যা কাউন্ট করতে যায় না। অনেকে আছে যে কি করে সংখ্যা লিখে একটা একটা করে 1 2 এরকম করে, ছোট যদি থাকে ধরেন 1 থেকে 50, 1 2 3 4 করে 50 পর্যন্ত লেখে, দেখে এটা তো 2 দ্বারা বিভাজ্য, এটা হয় না, এটা 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। এই কাজ করবেন না বলেও, আপনার মাথা খায়া ফেলবে এই কাজ করলে। আচ্ছা, এটা দেখেন, এই দুইটা সেম মেথ। The sum of 3 consecutive integers is less than 75. What is the greatest possible value of the smallest one? মানে greatest possible value of the smallest one। এখন কি এটা মানে হচ্ছে কি, হচ্ছে যে সবচেয়ে বড় পসিবল ভ্যালু কোনটা, এই ছোটগুলোর ভিতরেই সবচেয়ে বড় কোনটা। 3 কনজিকিউটিভ ইন্টিজার, ধরেন একটা এক্স আর একটা হচ্ছে কত এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এই সবগুলো বলছে কি লেস দেন 75। তো লেস দেন 75 লিখলাম, 3x প্লাস কত 3, 75। তাহলে x লেস দেন কত আসে, এটা পাশে নিয়ে গেলে 72, 72 কে 3 দ্বারা ভাগ দিলে কত 24। এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করবেন, পরীক্ষায় এই ক্যালকুলেশন গুলো এই পাশে নিবেন, আবার 3 দিয়ে ভাগ করবেন, 24 আসবে। এগুলো করে দয়া করে টাইম ওয়েস্ট করবেন না, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করবেন সবাই। এখন দেখেন বলছে কি ইন্টিজার, তো 24 থেকে ছোট বাট ইন্টিজার, প্রথম নাম্বারটা কত 23, তারপরটা কত 22, এভাবে করে যদি আমি যেতে থাকি, হ্যাঁ ইন্টিজার গুলো অনেকগুলো পাবো। তো এর মধ্যে বলছে কি গ্রেটেস্ট পসিবল ভ্যালুটা বের করতে বলছে। তো গ্রেটেস্ট পসিবল ভ্যালু অবভিয়াসলি 23, কারণ বাকিগুলো তো সব ছোট হতে থাকবে আস্তে আস্তে। আচ্ছা, তারপর আসেন এইগুলা যে ইভেন অড দিয়ে সবকিছু ম্যাথ, হ্যাঁ এগুলো সবই ইভেন অড, এগুলো পারবেন। ইভেন অড অড এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিব, আপনার পরীক্ষার ফলে ধরবেন, ধরে করবেন যে এন বলছে ইভেন ইন্টিজার, তাহলে এন একটা ধরবেন, সবচেয়ে ছোটটাই ধরেন, সমস্যা নেই। ছোটটা ধরতে গিয়ে যদি মনে হয় যে না প্রবলেম ফেস করতেছেন, তারপর একটা ধরেন, তারপর একটা প্রবলেম ফেস করতেছেন, তারপর একটা ধরেন, বলে এত সময় পাবো কিভাবে, এত সময় পাওয়ার দরকার হবে না, আপনার ছোটটা দিয়ে আশা করি ম্যাথ অ্যান্সার মিলে যায়। তারপর এই যে যেমন এখানে দেখেন একটা ছোট্ট ম্যাথ, কিন্তু আপনি যদি না করে যান হলে গিয়ে মনে হতে পারে যে ইউনিট ডিজিটটা কি, একক স্থানীয় অঙ্ক চাইছে, বুঝছেন? হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট। এখানে অনেকে করতে পারে, এই জিনিসটা কেন রাখা হলো এখানে, যে অনেকে করবে কি এটার সাথে এটা মাল্টিপ্লাই করবে, আবার এই যা আসবে টোটাল অ্যান্সারের সাথে এটা করবে। এই কাজ করতে আপনার কতক্ষণ সময় লাগবে বলেন? 1 মিনিটের কাছাকাছি চলে যাবে, কিন্তু এটা করা যাবে না। আমাকে কি করতে হবে, এই ইউনিট ডিজিট গুলাকে মাল্টিপ্লাই করতে হবে, যে 4 9 3, দেখেন 4 নং 36, 36 মানে 300। আবার দেখেন এখানের ইউনিট গুলা নিয়ে নেন, 300 কত 18, এইটা যা খুশি হোক। এটা 3, 3-এর আমার বাবার দরকার নেই। সর্বশেষ ইউনিট ডিজিট কত আসছে 8, দ্যাট মিন্স 8 অ্যান্সার। মানে আপনি ভুলেও এই সবগুলো নাম্বার একে একে গুণ করতে থাকবেন না, আপনার প্রচুর টাইম খাবে। 24 আসেন, if star is defined for all positive real numbers a and b by এত এত এত, এখানে কি, এখানে একটা স্যাম্পল দিয়ে দিচ্ছে এবং বলছে যে 10 into 2, এই ইনটুটা কি স্টার আছে এবং এখানেও কি স্টার আছে। তা আমরা যদি মনে করি যে a ইকুয়াল 10 আর b ইকুয়াল 2, তাহলে এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে না, ইজিলি কিন্তু ম্যাথ মিলে যাচ্ছে। অনেকে হয়তো ধরতে পারবে না যে এটা বুঝি কি স্টার দিয়ে কি বুঝাইছে, অনেকে বুঝতেও পারবে না। কিন্তু এই ম্যাথই আপনি প্র্যাকটিস না করলে হয়তো বা বুঝবেন না। অনেকেই বুঝবে কিন্তু কেউ কেউ বুঝবে না যে স্টার জিনিসটা দিয়ে আসলে কি বুঝাইছে। যে এখানে আবার 10 আর 2 কোথা থেকে চলে আসলো হুট করে। হ্যাঁ 10 আর 2 মানেই যে a আর b এর ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে এখানে, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে এ বি বাই এ প্লাস বি, এ বি কত 20, এ প্লাস বি কত 12, কাটাকাটি করেন, কাটাকাটি করলে 4 5 20, 3 4 12, 5/3। এগুলো পারবেন ভাই, এগুলো সব আপনি পারবেন, ইভেন অড দিয়ে যত ম্যাথ আছে। এখন আসি প্রাইম আর কো প্রাইম নাম্বার। প্রাইম আর কো প্রাইম নাম্বার গুলো কি কি, এগুলো মোটামুটি জানেন সবাই। প্রাইম নাম্বার হচ্ছে কি 1 ছাড়া, 1 ব্যতীত আপনার হচ্ছে এমন কিছু নাম্বার এবং 1 থেকে বড় সেই নাম্বারগুলো যেগুলোকে ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দ্বারা প্রপারলি ডিভাইড করা যায় না। কোনো না কোনো একটা ফ্র্যাকশন ভ্যালু চলেই আসে। এবং সবচেয়ে ছোট প্রাইম নাম্বার যদি আমরা বলি 2, এবং এটা একমাত্র ইভেন প্রাইম নাম্বার। আর কো প্রাইম নাম্বার কোনগুলো? কো প্রাইম নাম্বার হচ্ছে যে দুই বা ততোধিক নাম্বারের মধ্যে যখন আপনার একটা কমন ফ্যাক্টর থাকবে, সেই কমন ফ্যাক্টরটা কত
কমন ফ্যাক্টরটা অবভিয়াসলি 1, মানে 1 ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর থাকবে না। যেমন ধরেন আপনি যদি ধরেন 5 আর 11, 5 এর মধ্যে ফ্যাক্টরগুলো কি কি? 1 আর 5, 11 এর মধ্যে 11 আর কত 1, তাহলে এটা 1 আর 5 বলে এটা তো ইজিলি মিলে যাবে, কারণ হচ্ছে যে এগুলো প্রাইম নাম্বার, সকল প্রাইম নাম্বারগুলোই কোপ্রাইম নাম্বার হয়। কেন? কারণ ওদের মধ্যে তো আর 1 ব্যতীত অন্য কোনো কমন ফ্যাক্টর আমি পাবো না। এখন আসি একটা মানে 6 নিলাম, আরেকটা হচ্ছে যে আমি কত নিতে পারি, ধরেন 13 নিলাম, একটা প্রাইম নিলাম আর একটা নর্মাল ভ্যালু নিলাম। তো এখানে কত 1 2 3 6 এটার জন্য, আর এটা কত 1 আর 13, তাহলে এখানে কত এক ব্যতীত অন্য কোনো কি কমন ফ্যাক্টর আছে? নাই। সো 6 আর 13 এই দুটো কি হবে আমার কোপ্রাইম নাম্বার হবে। তো এখানে অপশন দেখেন 2 3, এগুলো বাকিগুলো টেস্ট করলে নিজেরা বুঝতে পারবেন। মেনসুরেশন থেকে আমি বেশি আলোচনা করব না, যেটা হায়ার ম্যাথের একটু বেসিক সেটা আমি একটু দিয়ে দিব। এর বাইরে বাকিগুলো ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম মিলে যাবে, এর বেশি আমি আর এগুলো নিয়ে টাইম ওয়েস্ট করব না। এখানে আসেন, এই যে লাইনের পারপেন্ডিকুলার, লাইনের প্যারালাল এবং স্লোপ। স্লোপ মানে কি? ঢাল, ঠিক আছে? স্ট্রেট লাইন মানে সরল রেখা জানেন। তো এখানে আমাদের এই পারপেন্ডিকুলার প্যারালাল এই কনসেপ্টটা জানতে হবে, স্লোপ কি জিনিস এটা জানতে হবে। এই তিনটা জিনিস যদি আমরা মোটামুটি জেনে যাই, স্ট্রেট লাইন থেকে যেই টাইপের প্রশ্নগুলো আসে আশা করি আমরা পারব। প্রথমত দেখেন, আমরা যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখি, y equal to mx plus c। এই যে এখানে mটাকে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আমার স্লোপ। এবং যখন আমাদের বলে দিবে যে the line perpendicular to এত, তার মানে কি? পারপেন্ডিকুলার মানে কি আমরা জানি লম্ব, the line is parallel to এত, প্যারালাল মানে আমরা জানি সমান্তরাল। এই লাইনটার পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব রেখার সমীকরণ চাইছে। তো যখন কোনো একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের যে লম্ব ইকুয়েশন হয় তখন তার ঢাল হয়ে যায় এই রকম। মানে একটা নর্মাল লাইনের স্লোপ যদি হয় m, এই লম্বের স্লোপটা হবে কত? -1/m। এটা তো আমরা দেখি, তাহলে এখান থেকে দেখি একটু যে y equal to x minus 2, আমরা যদি এই ইকুয়েশনটাকে এইটার সাথে একটু কম্পেয়ার করি, তো আমরা জানি y সমান সমান mx plus c। আমাদের তো c দরকার নেই। কেন দরকার নেই? আমাদের দরকার পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করা, যেই ইকুয়েশনটার স্লোপটা হচ্ছে -1/m হবে। এখানে দেখেন এটার m এর ভ্যালু কত? 1। আমরা এমন একটা ইকুয়েশনের স্লোপ বের করব যেটা পারপেন্ডিকুলার হবে, তাহলে তার স্লোপটা কি হবে? m equal to -1/1, তার মানে -1। তার মানে এখানে কোথায় পাই আমরা -1? এটাতে দেখেন, আমি প্রথম থেকে আসি, এটাতে কত 2, সো এটা হবে না। এটার ফরম্যাটটা আমি দেখতে পাচ্ছি যে এটার মতো হয় নাই, তাহলে ফরম্যাট বানিয়ে নিতে হবে। এটাও হয় নাই, এটা হইছে y equal to mx plus c, এটা কত 3। তার মানে a আর d বাদ, দেখা মাত্রই বাদ, কোনো মাথায় নেওয়াই যাবে না কোনোভাবে যে এটা নিয়ে আরেকটু ভাবি, কোনো ভাবাভাবির সিস্টেম নেই ভাই। y equal to mx plus c, এখানে 2 আর 3 হচ্ছে যে m এর ভ্যালু আসছে, আমার দরকার -1, এগুলো আমার চিন্তা করারই দরকার নেই, এগুলো বাদ। এখন আমার এইটা আর এইটা, যেহেতু b আগে আছে আমরা b নিয়ে ট্রাই করি। আমার ইকুয়েশনটা বানাইতে হবে y equal to mx plus c, তো 2y minus 2x, সরি, আমাকে কি করতে হবে? ওয়াইটাকে ফ্রি রাখতে হবে, মানে ওয়াই এর বেস সবসময় 1 হবে। তাহলে ওয়াইটাকে ফ্রি করতে চাইলে আমরা 2 দ্বারা দুই পাশে ভাগ দিয়ে দিব, তো ওয়াই মাইনাস এক্স মাইনাস 5/2। এখন দেখেন তো এটার মতো হয়েছে কিনা। আমরা এটাকে পুরাটাকে যদি আমরা সাজাই, এম এক্স এরকম করে লিখতে পারি। এই এম এর ভ্যালুটাই কত? এখানে এম এর ভ্যালুটাই -1, প্লাস সি আমার লেখার দরকার নেই, আমার সি এর দরকার নেই, আমার দরকার এম এর ভ্যালু। তার মানে এই ইকুয়েশনটাই হচ্ছে এইটার পারপেন্ডিকুলার। এই জিনিসটা কি বুঝতে পারছেন? কেউ একজন একটু বলেন, কারণ এই জিনিসগুলো হায়ার ম্যাথের তো অনেকে হয়তো ধরতে পারতেছেন না। কাইন্ডলি জি, একজন। বুঝতে পারছি। হুম হুম। আচ্ছা, এখন আমাদের আরেকটা ম্যাথ আছে কি, প্যারালাল। স্যার আরেকবার বুঝাই দেন। আচ্ছা, আরেকবার বুঝাই দিচ্ছি তাহলে। আমি এক কাজ করি, নিচ থেকে কিছু মুছে দিই। আমরা দেখি এই ইকুয়েশন থেকে বলা হয়েছে কি, এটার পারপেন্ডিকুলার একটা লাইন বের করতে।
তো আমাদের আছে y ইকুয়াল টু mx প্লাস c ফর্মুলা, যেখান থেকে আমরা m এর ভ্যালুটা বের করতে পারলে সেই m এর ইনভার্স করলে এবং -1/m যদি বের করতে পারি কোনো একটা লাইনের স্লোপ, তাহলে সেটা হয়ে যাবে এই লাইনের পারপেন্ডিকুলার লাইন। তো আমরা কি করব, আমরা প্রথমে 2y - 2x - 5, এই দুটো যেহেতু হয় না এগুলো নিয়ে আলোচনা করতেছি। তো আমাদের ইকুয়েশনের ফরম্যাটটা হবে y ইকুয়াল টু mx প্লাস c। তো আমরা y কে তো কি ফ্রি করতে হবে, চার মানে কি বলে বেস ফ্রি করতে হবে আর কি, বেস না, এর সহগটা ফ্রি করতে হবে। আচ্ছা 2 দ্বারা ভাগ করে দিই, 2 দ্বারা ভাগ করে দিলেই তো এটা চলে যাচ্ছে। এখন দেখেন এই জায়গায় -1 আসছে না, এবং এটা কোথায় আসছে, যে m এর জায়গায়। তাহলে এখানে m এর ভ্যালুটা কত, -1, এবং আমার দরকারও ছিল কত, যেহেতু আমি m এর ভ্যালু এই ইকুয়েশন থেকে পাচ্ছি 1, আর পারপেন্ডিকুলার যে লাইন আসবে তার m এর ভ্যালু আসবে -1। সো আমার কি হবে, যে ইকুয়েশনের জন্য m এর ভ্যালু -1 পাবো সেটাই এই লাইনের পারপেন্ডিকুলার লাইন হয়ে যাবে। এটা হচ্ছে পারপেন্ডিকুলারের ফর্মুলা। এখন আসি লাইন প্যারালাল হলে কি হবে। প্যারালাল হলে হবে হচ্ছে ভাই এই m এর ভ্যালু দুইটা সেম হবে। ধরেন প্রথম যেই লাইনটা ছিল এটার স্লোপ আর দ্বিতীয়টার স্লোপ, আমি m1 m2 কেন ধরছি, কারণ একটা প্রথম ইকুয়েশন পরেরটা দ্বিতীয় ইকুয়েশন। এখানে যেইভাবে আমি m এর ভ্যালু বের করছি আপনার সেম ভাবে এখান থেকে, যেমন দেখেন অ্যানসারটা লেখা আছে কত, 2y 2x - 6। আমি একটু জাস্ট বোঝানোর স্বার্থে শর্টকাট করতেছি। এখানে 2 দ্বারা যখন ভাগ দিবেন এখানে 1 ইন্টু x আসবে আর এখানে 3 আসবে মাইনাস। তো আপনার দরকার তো 1ই, কারণ এটার কত স্লোপ হচ্ছে 1। এই রেখাটার স্লোপ, কারণ y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করলে এটার m এর ভ্যালু আসে 1। এখানেও দেখেন y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করলে m এর ভ্যালু আসবে 1। ঠিক আছে, তা আপনি এইভাবে এই যে এটাও বের করতে পারবেন। এই যেমন এখানে কি স্লোপ আসছে কত, -5, জানতে চেয়েছি কি স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন অফ এত। তো এই লাইনের পারপেন্ডিকুলার লাইনের স্লোপ কত জানতে চেয়েছি। তো -5 যদি আমার হয়ে থাকে আপনার m এর ভ্যালু, তো পারপেন্ডিকুলার লাইনের যদি স্লোপ বের করতে চাই তাহলে -1/m হবে না, তাহলে -1/-5। হ্যাঁ, তাহলে কত আসলো, 1/5। ইজি এগুলা, এগুলো অনেকের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু আসলে কঠিন না ভাই। তো এখানে দুইটা জিনিস মনে রাখবো, তিনটা জিনিস মনে রাখবো। এক হচ্ছে প্যারালাল হলে আমার m1 m2 দুইটা সমান হবে, পারপেন্ডিকুলার হলে হবে কি একটা স্লোপ আর একটা স্লোপের কি হবে -1/m, মানে একটা m হলে আর একটা -1/m। এই দুইটা মনে রাখলেই হবে, বাকিগুলো পারবেন। এই হেমিস্ফিয়ার উপরে যে ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা পারলে আশা করি হেমিস্ফিয়ারের এগুলো পারবেন। হেমিস্ফিয়ার মানে হচ্ছে অর্ধগোলক। এগুলো পারার কথা। ইফ দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ ইনক্রিজ 10%, তা এটার হচ্ছে যে সারফেস এরিয়া কত, সারফেস এরিয়া আমরা জানি কত একটা স্ফিয়ারের, 4πr²। তো আমরা যদি এখানে ইয়ে করি আর এর ভ্যালুটাকে আমরা কত করি, 10% ইনক্রিজ করি, তো 10% ইনক্রিজ করলে কত আসে, 1.1 আসে। তো 1.1 কে আমরা যদি স্কোয়ার করি কত আসে, 1.21। তার মানে 1 থেকে 1.21 হয়ে গেছে, তার মানে 21% হয়েছে। এগুলো সহজ, সার্কেলের এগুলো আপনি ফর্মুলা জানলে অবশ্যই পারবেন। এটা একটু বলি, এগুলো টেকনিক্যাল জিনিস তো। হাউ মেনি টেনজেন্টস, টেনজেন্টস মানে কি স্পর্শক। হাউ মেনি টেনজেন্টস টু এ সার্কেল ক্যান বি ড্রন ফ্রম এন এক্সটার্নাল পয়েন্ট, মানে ধরেন একটা সার্কেল নিলে, এখন বলছে যে টেনজেন্ট মানে হচ্ছে এটাকে স্পর্শ করে যাবে একটা বাহিরের একটা পয়েন্ট থেকে, এক্সটার্নাল পয়েন্ট থেকে এই সার্কেলটাকে স্পর্শ করে যাবে এমন কতগুলো টেনজেন্ট পাবো, মানে স্পর্শক পাবো। এই যে এখানে একটা, এখানে একটা পাচ্ছি, দুইটা। এগুলো খুবই সহজ। এখন ধরেন যে আপনি দুইটা সার্কেল নেবেন, এরা একে অপরকে কতভাবে স্পর্শ করতে পারে, দেখেন এইভাবে করতে পারে, এইভাবে করতে পারে। এটা একটা নিলেন, এটা স্পর্শ ধরে নেন, এটা একটা নিলেন, আবার এইভাবে একটা নিলেন, আবার এইভাবে একটা নিলেন। অনেকের কাছে মনে হতে পারে এটা যদি এরকম হয় তাহলে দুইটা বুঝি একসাথে জাস্ট এইভাবে স্পর্শ করে, কিন্তু এই যে তির্যক ভাবেও যে স্পর্শ করে এটা অনেকের মাথায় নাও আসতে পারে। এই জন্য আপনাকে এগুলো একটু দেখে যেতে হবে, ঠিক আছে। এখানে যেমন স্পর্শক কয়টা হয়, এখানে 4টা হয়,
বাট এখানে কয়টা হয়? দুইটা। এগুলো বেসিক ভাই, এগুলো আপনি বারবার যখন পড়বেন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন এই জিনিসগুলো। আচ্ছা, এগুলাতে এগুলা ফর্মুলা দিয়ে ম্যাথ করলে আশা করি পেরে যাবেন এগুলো, ঠিক আছে। নিচের দিকে যেগুলো একটু জটিল আমি হচ্ছে প্রবাবিলিটি থেকে কিছু দেখাই আর কিছু শর্টকাট দেখাই দিই। যেমন এই যে যেমন দেখেন এইটা, ইফ দ্য রেডিয়াস অফ এ সিলিন্ডার ইজ হাফ and height হচ্ছে কি doubled, what will be the curved surface area? সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। হ্যাঁ, তা আমরা জানি কি সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা তো সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র দেখছি, ওখান থেকে এই জিনিসটা দেখাই ইজি হবে আরো বুঝতে, মানে আপনি আর আর এইচটা বুঝতে পারবেন। কোথায় গেল? এই যে বক্রপৃষ্ঠের কার্ভ সারফেস বলছে 2 পাই আর এইচ, তো আর কত করতে বলছে? রেডিয়াসটাকে হাফ করতে বলছে। যেমন দেখেন 2 পাই, রেডিয়াসটা হাফ করলাম, আর এইচটাকে বলছে ডাবল করতে, ডাবল করে দিলাম। এখন দেখেন 2 কাটা গেল, আমার কত আসতেছে? 2 পাই আর এইচ। তার মানে আগে যা ছিল তাই আসতেছে না? আগে যা ছিল তাই আসতেছে, তার মানে কি সেম থাকতেছে। এটাই এখানে জানতে চাইছি। এগুলো টেকনিক্যাল জিনিস, এগুলো আপনার অঙ্ক না। আপনি এগুলো যখন বুঝে যাবেন এগুলো তখন দুধভাত মনে হবে আপনার কাছে যে এগুলো কি প্রশ্ন দিচ্ছে, এত সহজ প্রশ্ন দেয়। এই যেমন দেখেন সেম ওই যে স্কোয়ার আর রম্বসের বলছিলাম ফর্মুলা শিখেন, যে রম্বসের মান দেওয়া আছে, একটা এরিয়া দেওয়া আছে আর একটা ডায়াগোনাল দেওয়া আছে আর একটা ডায়াগোনাল বের করতে বলছে। এগুলো সহজ, হাফ অফ d1 ইন্টু d2 হচ্ছে কত? এরিয়া। এগুলো পারবেন, এগুলো দরকার নেই। পেন্টাগন এটা একটা মানে জটিল জিনিস ছিল, আমার মনে হয় না এগুলো দিবে, এগুলো ক্যালকুলেটরের ইউজ নাই তো। কারণ পেন্টাগনের এরিয়া বের করতে গেলে পেন্টাগন, হেপ্টাগন, হ্যাঁ, অক্টাগন, এই পেন্টাগন মানে হচ্ছে যে 5 বাহু বিশিষ্ট একটা বহুভুজ আর কি। তো এগুলোর এরিয়ার ফর্মুলা আবার একটু জটিল, n²/4 cot 180 ডিগ্রি বাই n, ঠিক আছে। তো এগুলা হয়তোবা নাও আসতে পারে, কারণ 180/n আপনি যখন পেন্টাগন করবেন, পেন্টাগনের জন্য আপনার 360/5 করতে হবে। 5 দিয়ে ভাগ দিলে যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেলটা আপনার ক্যালকুলেটর ছাড়া এটার কোনো ফিক্স ভ্যালু আপনি বের করতে পারবেন না, বুঝছেন। এই জন্য সমস্যা হয়ে যাবে। এগুলা দিলে এমন ভাবে দিবে যে অ্যাঙ্গেলটা হয়তো 30 ডিগ্রি হবে, তাহলে 60 আসবে। cot 60 মানে হচ্ছে যে tan 30 সমান, তখন আপনি মানগুলো বসায় অ্যান্সার বের করতে পারেন। এই যে সাইডের ভ্যালু বলে দেওয়া আছে, সাইডের ভ্যালু 4 সেন্টিমিটার, তার মানে এ হচ্ছে এখানে সাইড, আর n হচ্ছে কত? nটা হচ্ছে 5। n 5 কেন? কারণ পেন্টাগন। আচ্ছা, তারপরে যে কস্টের ম্যাথ আছে কিছু, এগুলো একটু দেখে নিন, ঠিক আছে। ত্রিকোণমিতি থেকে সহজ ম্যাথ দেয়, একটা ট্রিক্স একটু বলে দিই এখানে, হ্যাঁ। এই ধরনের ম্যাথ আসে কিছু, কখনো কখনো দেখা যায় পরীক্ষার টাইম পাওয়া যায় না, সর্বশেষ যখন আপনি আর টাইম পাচ্ছেন না কিন্তু মনে হচ্ছে প্রশ্ন খুবই সহজ, করছি কিন্তু এখন এই মুহূর্তে না করলে অ্যান্সারটা বলতে পারতেছি না কত, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অ্যান্সার ওয়ান। তখন একটু রিস্ক নিয়ে দাগাবেন। এই ধরনের যে দেখা যায় একটা ভ্যালু দেওয়া থাকে এটা বের করতে বললে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ওয়ান আসে। এই 10 নম্বর ম্যাথটা দেখেন, ইফ 1 + sin θ = x cos θ then tan θ কত? এখানে দুই পাশে আপনি কি করবেন? cos দিয়ে ভাগ দেন, তাহলে 1/cos θ। আমি ডিটেইলস লিখবো না এখানে, শর্টকাটে আগাবো। যখন আপনি দুই পাশে cos θ দিয়ে ভাগ দিবেন, 1/cos θ মানে কত? আপনার sec θ। sin θ কে cos θ দ্বারা ভাগ দিলে আপনার কি আসবে? tan θ। কত আসলো? x। আমার দরকার কি? tan θ। এটা যখন আসলো আমরা একটা ফর্মুলা জানি, sec² θ মাইনাস tan² θ 1। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার হইছে, a প্লাস b ইনটু a মাইনাস b আসবে, তাহলে প্লাসের মান জানি x, তাহলে মাইনাসের মানটা কত? এখানেও আপনি ওই যে প্লাস b ইনটু মাইনাস b এগুলো লিখে টাইম ওয়েস্ট করবেন না, কারণ 1 এখানে কিন্তু x গুণ আকারে ছিল এই মাঝখানে, তো এটাকে ভাগ হয়ে যাবে। এখন কি করব আমরা? মাইনাস করব। কেন মাইনাস করব? এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, কারণ আমার দরকার কি? tan θ। তাহলে মাইনাস করলে আমার কি হয়ে যাবে? sec θ কাটাকাটি চলে যাবে, তাহলে আমার থাকতেছে কত? 2 tan θ
এক্স মাইনাস 1/x, তারপর এই যে এটা ক্যালকুলেশন করে 2টা এখানে ভাগ দিয়ে দিবেন, অ্যান্সার মিলে যাবে। এই পোলের ম্যাথগুলো তো পারেন নাকি? এগুলো দেখানোর দরকার আছে? এগুলো জাস্ট হচ্ছে লেডার থাকে, পোল থাকে, কোনো একটা বিল্ডিং এর হাইট বের করতে বলে একটা দেখাই জাস্ট। এটাই দেখাই। An electric pole casts a √3 centimeter long shadow on the ground at an elevation 60 degree. মানে কি, একটা ইলেকট্রিক পোল যেটার হচ্ছে যে ছায়াটা পড়ে কত সেন্টিমিটার, √3 সেন্টিমিটার ছায়া পড়ে, এবং এটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি। এই যে ভূমিটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং এই যে পোলটা ইলেকট্রিক পোল, এটার ছায়াটা পড়ে কত, √3। এই যে এই পোলের ছায়া কিন্তু কোথায় পড়বে, এইটা হবে ছায়া। এখন জানতে চাইছে হাইট অফ দ্য পোল, তার মানে কি এইটা। তো আমরা জানি কত, এইটা যদি অ্যাঙ্গেল হয় এটা হবে আমার পারপেন্ডিকুলার, এটা হবে বেস, এটা হবে হাইপোটেনাস। এটা হবে আমার হাইপোটেনাস, এটা হবে আমার হচ্ছে যে পারপেন্ডিকুলার, এটা হবে আমার হচ্ছে যে বেস। তো টেন থিটা সমান সমান আমরা জানি কি, টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি মানে পারপেন্ডিকুলার, এইচ, ভূমিটা কত, √3, টেন 60 ডিগ্রি ভ্যালু কত, √3। সো আমরা √3 ইন্টু √3 গুণ করলে কত পাই, 3। এগুলো এভাবেই পারবেন আপনারা। এখন আসেন এই যে ফেয়ার কয়েন প্রবাবিলিটির মধ্যে আসি। এখানে যে কোনো একটা ম্যাথ নিয়ে আলোচনা করি, যে কোনো একটা নিলেই হয়। আচ্ছা ধরেন এটাই নিলাম, এ কয়েন ইজ টস 4 টাইমস। একটা কয়েন যখন আমরা টস করি এখানে কি আসে, হেড আর টেল। তাহলে কয়টা ইভেন্ট আসতে পারে এখানে, জাস্ট 2টা। কতবার টস করছি, 4বার। টোটাল ইভেন্ট কয়টা আসবে, 16টা। এখন বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড অন অল টসেস। তার মানে আমি যখন প্রথমবার টস করবো তখন একটা হেড পাবো, দ্বিতীয়বারও যখন টস করবো তখনও একটা হেড পাবো, তৃতীয়বার যখন করবো তখনও হেড পাবো, চতুর্থবারও যখন করবো তখন একটা হেড পাবো, এবং একই সাথে আমরা কিন্তু 4বার করে টেলও পাবো। বাট আমার যেহেতু 4বারই হেড চাওয়া হয়েছে, আমার আপাতত এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। তো 4টাই হেড পেতে পারি এরকম ঘটনা কটা হতে পারে, একটা। টোটাল ইভেন্ট কয়টা, 16টা, 1/16। এগুলো আপনি দেখা মাত্রই অ্যান্সার করতে পারবেন, একটু প্র্যাকটিস করে যায়। এই যে এটা দেখেন, এটার অ্যান্সারটা ভুল আছে। আমি এটা যখন পিডিএফ করা হয়েছে পরে দেখতে পাইছি, এটা মেবি 5/81 মোস্ট প্রবাবলি। কারণ হচ্ছে যে 20 থেকে 100 পর্যন্ত আমার 20 থেকে 100 পর্যন্ত নাম্বার কিন্তু কয়টা আসে, 81। বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যান ইন্টিজার সিলেক্টেড অ্যাট র্যান্ডম ফ্রম দোজ, কোথা থেকে, যে বিটুইন 20 and 100 ইনক্লুসিভ ইজ আ মাল্টিপল 50। ইনক্লুসিভ মানে হচ্ছে যে 20 এবং 100 এর ভিতরে, মানে এক সহ আর কি, 20 থেকে 100 এর মধ্যেই এমন কিছু নাম্বার বের করতে হবে যেগুলো 15 দ্বারা ডিভাইজিবল, মানে মাল্টিপ্লাই মানে তো ডিভাইজিবল। তো 81, 5 15 75, 6 15 কত হয় 90, বাট আমার তো 90 পর্যন্ত নাই, আমার কত 81 আছে। তাহলে কয়টা নাম্বার পাচ্ছি আমরা, 5টা। এটার অ্যান্সার ভুল আছে, একটু কারেকশন করে নিন। আবার এই যে এই ম্যাথটা দেখেন, এই যে ফার্স্টে বলছিলাম যে প্রবাবিলিটির এই সূত্রটা কাজে লাগবে, সেটের একটা সূত্রের কথা বলছিলাম আমরা, যে এন এ ইউনিয়ন বি এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন কত বি। বলছিলাম এটা রিপ্লিকেশন পরে দেখাবো। এখন এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস এর ক্ষেত্রে, যদি আমরা প্রবাবিলিটির ক্ষেত্রে চিন্তা করি জাস্ট পি দিবেন, সিম্পল একই জিনিস। এখন দেখেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যান ইন্টিজার সিলেক্টেড অ্যাট র্যান্ডম। আপনি ইন্টিজারগুলো র্যান্ডমলি সিলেক্ট করবেন, কোথা থেকে, ফ্রম দোজ বিটুইন 10 and 100, 10 থেকে 100 এর মধ্যে, এবং 10 আর 100 সহ, ইনক্লুসিভ ইজ এন মাল্টিপল অফ 5 or 9। দেখেন 10 থেকে 100 পর্যন্ত আপনার নাম্বার কয়টা পাচ্ছেন এখানে, 91। আমাদের 5 দ্বারা ডিভাইজিবল হবে কয়টা, 5 18 90, 18। 9 দ্বারা ডিভাইজিবল হবে কয়টা, 9 10 90, 10টা। এখন দেখেন এই যে 18টা পাইলাম, এই যে 10টা পাইলাম, এর মধ্যে কিছু নাম্বার আছে যেগুলো 5 এবং 9,
দুইটা দ্বারাই ডিভাইজিবল, কারণ এই নাম্বারটা এখানেও চলে আসছে এখানেও চলে আসছে, তা আমি যদি দুই জায়গায় নেই তাহলে মানে বেশি নেওয়া হয়ে যাবে। তো এই জন্য আমাকে কি করতে হবে, 5 আর 9 যেমন এলসিএম করতে হবে। এর আগে যেমন এই যে 1 থেকে 1000 পর্যন্ত কিছু নাম্বার নিচ্ছি আমরা যে 30 দ্বারা ডিভাইজিবল বাট নট বাই কত 16, ঠিক সেম ভাবে এখানেও কত 5 নং কত 45 এলসিএম করলাম। এই 45 দ্বারা 90 কে ডিভাইজিবল করলে কতবার যায়, দুইবার। তো আমরা দেখি যে 5 or 9, 5 or 9, এ or বি মানে 5 or 9 এভাবে বলতে পারি আমরা। তাহলে এ আসতে পারে মানে 5 আসার প্রবাবিলিটি কত, 18টা। কতটা থেকে 18টা, আমাদের নাম্বার ছিল কয়টা, 91 থেকে 18টা, প্লাস প্রবাবিলিটি অফ বি মানে 9 আসার প্রবাবিলিটি কয়টা, 10টা। কতটা থেকে, 91 থেকে। মাইনাস, কেন মাইনাস দিব, কারণ এর ভিতরে দুইটা নাম্বার আছে, যেই দুইটা নাম্বার 5 দ্বারাও ডিভাইজিবল 9 দ্বারাও ডিভাইজিবল। সেই দুইটা নাম্বার কি কি, একটা 45 একটা 90। আপনি হিসাব করে দেখেন এই যে 5 নং 45, 5 দ্বারাও যায় 9 দ্বারাও যায়, 90, 5 18 90, আবার 9 10 90। এই দুটো বাদ দিতে হবে, কারণ এই দুইটা আপনি এখানে এখানে দুই জায়গায় নিয়ে ফেলছেন, এক জায়গায় নিতে হবে। তো ওই নাম্বারগুলো কয়টা, দুইটা। এখন আপনি 91 মানে লসাগু নেন, লসাগু নিয়ে বাকি কাজ করে ফেলেন, এগুলো সহজ, বাকি একটা পারবেন। এই কার্ডের ইস্যুটাতে আসি, যারা কার্ড খেলা ভালো পারেন তারা এটা খুব ইজিলি আয়ত্ত করতে পারবে। কার্ড থাকে কয়টা একটা প্যাকেটের মধ্যে, 52টা। এর মধ্যে 26 থাকে কি, ব্ল্যাক। আমি ব্ল্যাকটা মুছে দিই, 26। কি থাকে, রেড থাকে। এই 26 এর ভিতরে 13 করে থাকে। এই 13 এর ভিতরে দেখেন একটা কিং, একটা কুইন, একটা এইস, তারপর একটা জ্যাক, তারপর হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত বাকি 9টা কার্ড থাকে। সেম ভাবে এগুলোতেও থাকে, ঠিক আছে। এখন দেখেন আপনাকে কি চাইছে, এ কার্ড ইজ র্যান্ডমলি ড্রন ফ্রম এ ডেক। কতটা, 52টা কার্ড থাকে, এটা ফ্রম এ ডেক অফ 52 কার্ডসই হবে সবসময়। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ কিং অর কুইন। এই অরের মধ্যে কি এখানকার মতো কোনো সমস্যা হওয়ার চান্স আছে, যেমন 5 or 9 দ্বারা ডিভাইজিবল ছিল, কমন হয়ে গেছে, যে কিং হবে সে কি একই সাথে কুইন হইতে পারবে, কখনো তো হইতে পারবে না। এই জন্য এই ঘটনাটা কি হবে, স্বাধীন হয়ে যাবে, মানে অনির্ভরশীল হবে আর কি। তো আমাদের এখানে কি বলছে, কিং অর কুইন। তো কিং অর কুইন আমরা কয়টা পেতে পারি, কিং কুইন এখানে পেতে পারি দুইটা, এখানেও অবশ্যই দুইটা পাবো, এখানেও দুইটা পাবো, এখানেও দুইটা পাবো। টোটাল কিং কুইন কয়টা হচ্ছে, 8টা। টোটাল কার্ড ছিল কয়টা, 52। তাহলে আপনার যদি 4 দিয়ে কাটাকাটি করি, 4 2 8, 4 13 52, 2 বাই 13। নিচেরটাও পারবেন, এখানে বলছে কি এইস, কিং আর কুইন, 3টা করে নেন, 3টা করে নিলেই হয়ে যাচ্ছে, 3টা করে নিলেই মিলে যাবে। অ্যালজেব্রা থেকে এগুলো সব ফর্মুলা দিয়ে ম্যাথ আসে, করানোর কিছু নাই, এটা করতে হবে। ওই যে নিশ্চয় ডিটারমিনেন্টস এর কথা বলছিলাম, যে কোনো একটা ম্যাথ করব, এটা করি, গ্রেটার দ্যান লেস দ্যান দেওয়া আছে যেহেতু। দ্য ভ্যালু অফ পি ফর ইকুয়েশন কত, এত, টু হ্যাভ রিয়েল রুটস। রিয়েল রুটস মানে কি, বাস্তব মান এটা পাওয়া যায়। তো আমরা দেখছি যে বাস্তব মানের ক্ষেত্রে বাস্তব সমানও হয়, বাস্তব আপনার হচ্ছে যে পূর্ণবর্গ হয়, আবার হচ্ছে কি হয়, পূর্ণবর্গ কিন্তু দেখা যাচ্ছে না। স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে, নেটওয়ার্কের সম্ভবত প্রবলেম, এই জন্য দেখা যাচ্ছে না। স্ক্রিন আসছে, জি স্যার দেখা যাচ্ছে। আমারটা জি, আচ্ছা তাহলে আমারটাই সমস্যা হচ্ছে বোধহয়। এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ক্লিয়ার, মানে ওনার ইয়েতে সমস্যা নেটে। আচ্ছা জি এখন ঠিক দেখা আছে যাচ্ছে তাহলে। স্যার। আচ্ছা আচ্ছা, আমরা আলোচনা করি তাহলে। এখানে কি বলছে, রিয়েল রুটস। তো আমরা জানি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার অর ইকুয়াল 0 হতে পারে। কেন গ্রেটার অর ইকুয়াল দিলাম এখানে, কারণ আপনি দেখেন এখন উপরে যেতে পারলে ভালো হতো। আমি একটু উপরে যাই, হ্যাঁ, সলভ করে। এই যে
দেখেন আমি বলছিলাম কি, যখন আপনার বাস্তব হয় তখন কিন্তু তিনটা জিনিস হইতে পারে। এক হচ্ছে সে সমানও হইতে পারে, অসমানও হইতে পারে। তো আমার গ্রেটারও জিরো হইতে পারে, ইকুয়াল জিরো হইতে পারে। এই জন্য আমরা গ্রেটার অর ইকুয়াল জিরো লিখবো। দেখেন এখানে বি মানে কত, আমরা যে ওই যে বললাম যে ইকুয়েশনটার সাথে আমরা কম্পেয়ার করব। ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই যে a এর ভ্যালুটা এখানে কত 2, আর b এর ভ্যালুটা কত, a এর ভ্যালুটা 2, সরি b এর ভ্যালু -4, আর c এর ভ্যালু হচ্ছে p। তারপরে মানগুলো বসায় দেন, b স্কয়ার -4, a হচ্ছে 2, c হচ্ছে p, গ্রেটার অর ইকুয়াল 0। এখানে 16 কত 8p গ্রেটার অর ইকুয়াল 0, -8p গ্রেটার অর ইকুয়াল -16। এখন দেখেন আপনার ওই সেই ইনইকুয়ালিটির কথা যে বলছিলাম একটু আগে, যে ইনইকুয়ালিটির ক্ষেত্রে কি হবে, দুই পাশে যখন আমরা মাইনাস চিহ্ন দিয়ে ডিভাইড করব তখন এই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে p কে আমার হচ্ছে যে তার সহগ ফ্রি করতে হবে, কোএফিশিয়েন্ট ফ্রি করব, তো -8 দ্বারা দুই পাশে ডিভাইড করে দিব। -8 দ্বারা যখন দুই পাশে ডিভাইড করব তখন কি হয়ে যাবে, p লেস দেন অর ইকুয়াল 2। দেখেন এখানে একই সাথে কিন্তু আপনার বি স্কয়ার মাইনাস 4ac ফর্মুলাও কাজে লাগতেছে, আবার ইনইকুয়ালিটির কন্ডিশনও কাজে লাগতেছে। সো ম্যাথ জিনিসটা এরকমই, এক জায়গাটা আরেক জায়গায় কাজে লাগবে, ইংলিশের গ্রামারের মতো। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু তিনটা ম্যাথ আছে, বাকিগুলো আশা করি পারবেন আপনারা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট ম্যাথে চলে যাই। এগুলা লগারিদমের ছোট ছোট ম্যাথ, আপনারা ফর্মুলা জানলেই আরামসে অ্যান্সার করতে পারবেন। এইটাতে আসি, এখানে কি বলা আছে, লগ √3 বেস 81। এখানে অনেকের কাছে মনে হতে পারে যে এখানে √3 বেস, বাট এইখানে এটা আমি কি করব, পাওয়ারটাকে কত নিব, কারণ এই বেস বেস মিলাইলেই তো আমি হচ্ছে যে কি করতে পারবো, লগ এ বেস এ যে মান 1 এটা আমি লিখতে পারবো, এবং এটা মিলাইতেই হবে, আমার বেস তো চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে হবে এখানে। আর বেস চেঞ্জ করলে আবার অন্য বড় ইকুয়েশন চলে আসবে, বেস চেঞ্জের আরেকটা ফর্মুলা আছে, ওইটাতে গেলে আরো আগে পারবেন না, ঝামেলা হয়ে যাবে। এখন এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করব, অপশন টেস্ট করব। অপশন টেস্ট কিভাবে করব, যে এটা যেহেতু বেস √3, তো এটাও √3 হবে। এখানে উপরে পাওয়ার হিসেবে আমার অপশনে যেমন এটা অ্যান্সার 8 লেখা আছে সরাসরি, এই জন্য আমি 8 বলতে পারতেছি, বাট অপশনগুলোতে থাকতে পারে 4, 5, 6, 8, ধরেন এইগুলা ছিল, 8টা সবার লাস্টে ছিল। তো দেখলে মোটামুটি বোঝা যায় যে 5 নিলে √3টা মানে কমপ্লিটলি 81 হবে না, কারণ √3 নিলে 3 হবে, আরো দুইটা √3 নিলে 3 হবে, বাট একটা √3 থেকে যাবে, এটা নিতে পারবো না। তারপর প্রথমে 4 দিয়ে মিলিয়ে দেখেন, 4 দিয়ে মিলাইলে দেখলেন যে কি আসে, 3 × 3 আসে, 9 আসে। এখন বুঝতে পারতেছেন যে 9 করলে কত আসবে, 81 আসবে, যেহেতু 4 নিলে 9 আসতেছে, 9 আসছে, বাকি হয়তো আরো 4 নিলে আরো 9 চলে আসবে। বুঝতে পারছেন, এগুলো অপশন টেস্ট করতে হবে, কিছু জায়গায় ফিক্স খাটাইতে হবে, সব জায়গায় খালি হচ্ছে অঙ্ক লিগ্যাল প্রসিডিউরে আগাইলে হবে না। যেমন দেখেন এই ম্যাথগুলো সব সেম টাইপের, এই যে একটা ফর্মুলা বলে দিছিলাম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লগ a বেস x = n হলে আমরা লিখতে পারি a⁴n = কত, x। যেমন এই তিনটা ম্যাথ একই টাইপের, আমি যে কোনো একটা ম্যাথ একটু হালকা করাই, লগ x বেস 9 কত 16, এইখানে কিন্তু এই x² এখানে বেস আকারে আসবে, তো আমরা লিখতে পারি কত, x⁻⁻½ 9 কত 16, এটা লিখতে পারি। এখন আপনি এটাকে x যখন মানে হাফ হয়ে গেছে, হাফ মানে কি, আলটিমেটলি হাফ মানে আমরা বলতে পারি √x 9/16। এখন এটার উল্টায় দেন, 16 কত 9, এখন স্কয়ার করেন, 16 কত আসে, 256, 9 81, সহজ। মানে এই ফর্মুলা জানা থাকলে আপনি ইজিলি দেখেন ম্যাথ পারতেছেন, এগুলো সব পারতেছেন, এগুলো পারবেন, এগুলো পারবেন, এগুলো সহজ, এগুলো দেখানোর কিছু না। আচ্ছা সেট ফাংশনে আসি, সেট ফাংশনে এগুলো খুবই সহজ, তাও জাস্ট এক নজর দেখাই। ফাংশন অফ f(x) এর ভ্যালু দেয়া আছে, g(x) এর ভ্যালু দেয়া আছে, এখান থেকে বলছে ভ্যালু ফাংশন অফ g(-3), তার মানে আগে ফাংশন অফ g মানে g(3) সেটা বের করে নিব। তো g(x) আছে x², g(-3) যদি করি আমাদের কত আসে 9, এই 9 এর ভ্যালুটা এখন কোথায় বসে যাবে,
এই জি অফ 3 এর জায়গায়। তো এখানে 9 যদি বসাই দিই আমাদের কত আসছে 17। খুবই সিম্পল ম্যাথ। এটা এভাবেও যদি দেয় আপনার কি কোনো সমস্যা আছে? ক্যালকুলেশন করবেন, সমস্যা কি? এখানে যেটা বের হবে সেটা এখানে বসাবেন, এই যে এফ অফ আগে। এখানে যেটা বের হবে সেটা আবার এই এফ অফ এফ এর আগে বসাবেন। ওইটা যা আসবে সেটা আবার এখানে বসাবেন, অসুবিধা তো নেই। এগুলো যত বড় খুশি তত বড় দিক, নিয়ম বুঝলে কোনো অসুবিধা নেই। এটাতে আসেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ এক্স মাইনাস 1 ইজ এ ফ্যাক্টর অফ এত। তার মানে কি এই ফাংশনটার একটা ফ্যাক্টর হচ্ছে কত? এক্স মাইনাস 1। দ্যাট মিনস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং এক্স এর ভ্যালু 1। মানে এক্স এর ভ্যালু 1 যদি এখানে আমি বসাই, এই ফাংশনটা টোটালটার ভ্যালু 0 চলে আসবে। তো আমরা বলতে পারি f of x equal to 0 equal to কখন আসবে 0? যখন x এর ভ্যালুটা আমরা 1 বসাই দিব। কেন 1 বসাবো? কারণ বলছে x minus 1 হচ্ছে এটা একটা ফ্যাক্টর। এখানে দেখেন 4, এখানে 3, এখানে আবার 4, এটা কেটে দেন। কেটে দিলে কত থাকে? 3। 3 প্লাস k, অর্থাৎ k ইকুয়াল টু কত? -3। এখান থেকে আবার এই কাজ করতে যাবেন না, এই 4 লিখবেন, এই বলদামি করবেন না দয়া করে। এখন আসেন ইনভার্স ফাংশন। এটা খুব রেয়ার কেস, যদি আসে অনেকেই পারবে না নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, এই জন্য এটা একটু আলোচনা করা উচিত ভালোভাবে। ইনভার্স ফাংশন, একটা ফাংশন দেওয়া থাকবে, তার ইনভার্স ফাংশন বের করতে বলছে। তা আমরা ধরে নেই যে এই ফাংশনটা হচ্ছে যে এফ অফ এক্সটা হচ্ছে এক্স, না সরি ওয়াই, এটা সমান কত? 2x - 1। এখন দেখেন, এখন আমরা লিখতে পারি কত? y সমান 2x - 1 y plus 1 x সমান কত? y plus 1 divided by 2, এটা লিখতে পারি। এখন দেখেন, আমরা যখন y সমান f of x ধরলাম, তখন দুই পাশে যদি আমরা ইনভার্স নেই, দেখেন f আর f ইনভার্স কাটা গেলে এখানে থাকে x। দ্যাট মিন্স x সমান আমরা কি লিখতে পারি? f ইনভার্স y। সো এটাতে যদি x দ্বারা রিপ্লেস করি, এটাও x দ্বারা রিপ্লেস হয়ে যাবে। দ্যাট মিন্স x + 1 / 2, এটা অ্যানসার আসবে। এটাই অ্যানসার। এটা একটা সিম্পল ফাংশনের জন্য ইনভার্স গেল। এখন এগুলো তো জটিল আসতে পারে। জটিল কিরকম? যেটা একটা সরলরৈখিক ফাংশন ছিল, আমার যদি মানে ভগ্নাংশ টাইপের কোনো একটা ফাংশন দিয়ে দেয়, ধরেন আপনার এইরকম যদি আসে, আমি এটা একটু মুছে দিলাম, হ্যাঁ, কারণ এখানে এই জায়গায় জায়গা হবে না, জাস্ট এই পার্টটা মুছি। ছোট একটু একটা ম্যাথ দেখাই জাস্ট। এগুলো কি প্রিলিতে আসবে? এগুলো তো একটু বড়। আচ্ছা, ডিভাইড জাস্ট আমি একটা দেখাবো, যদি আসে তো দেখাইলে পারলে ভালো আপনার জন্য। আর যদি এরকম সিম্পল আসে তাহলে তো দেখা মাত্রই অ্যান্সার করতে পারবেন যে y সমান এত ধরে x সামথিং বের করবেন, আর x সামথিং বের করার পরে এখানে y এর জায়গায় সরাসরি x রিপ্লেস করে দিলেও মিলে যাবে। এখন এত একেবারে ক্যালকুলেশন করে এগুলো দেখানোর তো দরকার নেই প্রিলিমে। আমি জাস্ট ভগ্নাংশের একটা দেখাচ্ছি, একটা দেখাইলে আমি শর্টকাট দেখাবো। এটা ধরেন f of x 2x + 3 x - 4, এটার ইনভার্স কিভাবে করবেন? এটার ইনভার্স যদি আপনি y ধরে এভাবে করতে চান, অনেক সময় লাগবে। এজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে x আর x যেভাবে আছে নিচে নিচে এভাবে রাখবেন। দেন দেখেন এই ধ্রুবকগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। এখানকার যে 4 এখানে নিয়ে আসবেন, আর এখানকার 2 এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? এবং চিহ্ন ইন্টারচেঞ্জ করবেন। চিহ্ন ইন্টারচেঞ্জ বলতে কি, এই 4 যদি এখানে আসে তাহলে এটা -4 ছিল, এটা +4 হয়ে আসবে, আর উপরে যা ছিল তাই থাকবে। এখানে +2 ছিল, এখানে কি আসবে? -2 চলে আসবে। ওই যে একজন বলছিলেন যে এত বড়গুলো আসবে কিনা, এত বড় না, এটা জাস্ট 4 থেকে 5 সেকেন্ডের ব্যাপার। যদি আপনি বড় মনে করেন তাহলে বড়, কারণ আপনি ওই যে এটাকে y ধরে করেন 2x + 3 x - 4, এরপর কোনাকুনি গুণ দেন, গুণ দিয়ে x সমান সামথিং বের করেন। এটা করতে গেলে আপনি মিনিমাম আপনার 40 সেকেন্ডের মতো লাগতেও পারে, 30 থেকে 40 সেকেন্ড। বাট এইটা যখন করবেন আপনি 8 থেকে 10 সেকেন্ডে মিলাইতে পারবেন।
8 থেকে 10 সেকেন্ড আপনি এটার অ্যান্সার পাইলেন, অ্যান্সারটা দেখে গোল্লা ভরাট করলেন, গোল্লা ভরাট করতে আর ধরেন 2-3 সেকেন্ড, 10-12-13 সেকেন্ডের মধ্যে আপনি 1 মার্কস পেয়ে যাচ্ছেন যদি আসে, আর না আসলে তো ভালো। এই প্রসেস থেকে সবগুলো করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এইভাবে করতে পারবেন, বুঝছেন, এইভাবে করতে পারবেন। আর ধরেন যে এই ফাংশনটা এখন হতে পারে যে আপনার ইয়ে দিল না, যে আপনার কি হলো এই ডিভাইডেড ফাংশন এবং ভগ্নাংশ টাইপের গুলো দিল না, এখানে একটু গেম খেলে দিল। এখানে গেমগুলো কেমন খেললো, এখানে গেমটা খেলছে ধরেন আপনার, এখানে তো স্পেস নাই, আমি এটা নিচের দিকে একটু দেখাই, এখানে দেখি যে ধরেন এই গেমটা এইভাবে খেলতে পারে আপনার সাথে 2x⁵ - 3, এইটা এখান থেকে ইনভার্স চাইতে পারে। তখন আপনার এই জিনিসটা দেখে আপনার মাথার উপর পাহাড় সমান মানে প্রেসার চলে আসবে যে কিরে ভাই শিখে আসলাম 2x-3, এখানে 5 দিয়ে দিছে, মানে মাথা গরম হয়ে যাবে, কিন্তু গরম করা যাবে না। ঠিক আছে, তো এগুলো কিভাবে করব, এগুলো y = 2x⁵ - 3। তো আমার এখানে 2x⁵ y + 3, দেন আমার x⁵ কত, y + 3/2। এখন এই 5টাকে সরাইতে পারলেই তো হয়ে গেল। এই 5টা সরানোর জন্য আমার কি করতে হবে, উভয় পাশে 1/5 দ্বারা পাওয়ার নিতে হবে, মানে গুণ দিতে হবে পাওয়ারে। আর এইটা মানেই কি, এটা মানেই কিন্তু এটা, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে এইভাবে করে গেম খেললে খেলতেও পারে, দেখে যাবেন আর কি একটু। আর এখানে যে প্রপার সাবসেট এগুলো আগে দেখানো হয়েছে, একবার করে বলা হয়েছে, এগুলো পারবেন। এগুলার হচ্ছে যে ওই সেটের যে একটু আগে যে প্রবাবিলিটির একটা ম্যাথ দেখাইলাম 5 or 9 এর যে বিষয়টা, একটু স্ক্রল করতেছি, এই যে এখানে যেই ম্যাথটা দেখাইছি এই সেম এই ফর্মুলাগুলো দিয়ে হয়ে যায় সেট ফাংশনের গুলো। তারপরে একটা জাস্ট একটা একটু দেখালে দেখাতে পারি, ধরেন যে এইটাই গলফ খেলা আর সকার খেলা। কেউ কিছু বলছেন, বলেন, না বুঝতে পারলে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, কন্টিনিউ করতেছি তাহলে। A sports club has 50 members. Of these, 35 play golf and 30 play soccer, and 18 হচ্ছে যে play both golf and soccer. So how many members do play neither golf nor soccer? মানে golf আর soccer কোনোটাই খেলে না। 50 members, 35 হচ্ছে যে golf, আর 30 হচ্ছে যে soccer, আর 18 হচ্ছে যে বোথ খেলে। তাহলে বোথ খেলে কোথায়, এখানে এটা টোটাল কত 35, তাহলে 18 এর সাথে এটা সামেশন করলেই তো 35 মিলে যাচ্ছে, আবার 18 এর সাথে সামথিং কিছু সামেশন করলে 30 মিলবে, মানে 30 থেকে এটা বাদ দিলে মিলে যাচ্ছে। ঠিক আছে, এখন বলছে যে কোনোটাই খেলে না, কোনোটাই খেলে না মানে কি, তারা এই বৃত্তগুলার বাহিরে আছে। কোথায় আছে, আমার এই জায়গার মধ্যে আছে, এই যে ফাঁকা জায়গাগুলোর মধ্যে। ঠিক আছে, ওরা ওই জায়গায় অবস্থান করতেছে। তো ওই জায়গায় কারা থাকবে, টোটাল 50 থেকে এই বৃত্তের মধ্যে যারা আছে তাদেরকে বাদ দিতে হবে। 50 মাইনাস বৃত্তের মধ্যে কারা কারা আছে, 17, 18 আর 12, তাহলে 15 মাইনাস 50 মাইনাস 47 কতজন, 3 জন। এগুলো সহজ, এগুলো সবগুলোই পারবেন। সিরিজের ম্যাথ, ওই যে সিকোয়েন্সের ম্যাথ আসে কিছু, এগুলা এমনিতেই পারবেন, দেখলেই বোঝা যায়, এগুলো পড়াতে চাচ্ছি না। এই যে এরিথমেটিক মিন অফ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার, এই যে ফর্মুলা ছিল একটা n+1/2, যে মিন বের করতে ছিলে গড়, n এর মান কত, 100 + 1/2 কত, 50.5। এই সূত্র দেখার কারণে কিন্তু আপনি দেখেন একদম 5-7 সেকেন্ডের মধ্যে ম্যাথ হয়ে যাচ্ছে। এইগুলো পারবেন। অ্যারিথমেটিক মিনস মানে কি স্যার? এরিথমেটিক মিন মানে হচ্ছে যে আপনার যে সমান্তর যে ধারাগুলো, সমান্তর ধারা বলতে আপনার এই যে আমরা কি এরিথমেটিক সিরিজ আর জিওমেট্রিক সিরিজ জানি। এরিথমেটিক সিরিজ মানে হচ্ছে সমান্তর ধারা, জিওমেট্রিক সিরিজ মানে হচ্ছে যে আপনার গুণোত্তর ধারা। তো এরিথমেটিক মিন হচ্ছে আপনার 1 থেকে 100 পর্যন্ত যেই নাম্বারগুলো তাদের একটা ধারাবাহিকভাবে যে নাম্বারগুলো সেগুলোর গড় বের করতে হবে।
ঠিক আছে? তো এই নাম্বারগুলো কত কত 1 2 এবং সেই নাম্বারগুলো 1 2 কিভাবে বুঝবো? আমার এখানে বলা আছে 100 ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? এটা গুণোত্তর ধারা মানে হচ্ছে সরি সমান্তর ধারা, তারা একটা ডিফারেন্স বজায় রেখে রেখে চলবে। হ্যাঁ, 1 এর পরে 2 3 4 5 দেখেন এখানে এখানে ডিফারেন্স কত 1, এখানে 1, এখানে 1, এখানে 1। এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজের মেইন কনসেপ্ট, যে ডিফারেন্স সব সময় সেম থাকবে। বাট জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে কি থাকে? রেশিও সেম থাকে, যে এটার সাথে এটার অনুপাত করলে যা আসবে, এটার সাথে এটা সেম, এটার সাথে এটা সেম, এইরকম আর কি। কোথায় ছিলাম? এখানে ছিলাম। এটা একটু বড় ম্যাথ, প্র্যাকটিস করেন, দেখেন পারেন কিনা। এখানে দেখেন, if a plus 1 2a plus 1 4a minus 1 are in arithmetic progression then the value of a। এখন বলতে পারেন যে arithmetic progression দিলো, a চাইলো, তো অন্য কিছু মান নাই, কিভাবে কি করব? ওই যে একটু আগে বললাম যে arithmetic progression বা arithmetic series মানেই হচ্ছে কি একটার সাথে আরেকটা ডিফারেন্স সবসময় সমান হবে। মানে কি 2a plus 1 minus a minus 1 সমান সমান কত হবে? 4a minus 1 minus 2a minus 1। দেখেন 1 1 কেটে দেন, 2a থেকে a চলে গেলে a থাকে, আবার এখানে কত থাকে? 2a minus 2। দেন হচ্ছে আপনার এই 2 minus 2টাকে এই পাশে নিয়ে আসেন আর এটাকে এই পাশে নিয়ে যান, তাহলে কত আসে? a সমান সমান 2। শেষ। 2 লাইন 3 লাইনে ম্যাথ মিলে যাচ্ছে। এগুলা পারবেন। তারপর দেখতে চাইলে the sum of 4th and 12th term of an arithmetic progression কত বলছে? 4th এবং 12th টার্ম দুইটার সামেশন। 4th টার্ম arithmetic সিরিজ, তার মানে a প্লাস 4th মানে কত? 4 minus 1 into d প্লাস a প্লাস 12 মানে কত? 12 minus 1 into d, দুইটার সামেশন কত? 20। তাহলে a সামেশন করলে 2a, এখানে 3d, এখানে 11d, কত আসলো? 14d, কত? 20। দেন হচ্ছে a প্লাস কত? 7d সমান সমান 10। ফাইনালি বের করতে বললো কি হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 15 টার্মস অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ফার্স্ট 15 টার্মস সামেশন বের করতে বলছে, কিন্তু সামেশনের ফর্মুলা কি আমরা জানি? n/2 2a প্লাস n minus 1 into d। n এর ভ্যালু কত? n এর ভ্যালু যেহেতু 15 টার্ম, 15 2a, হ্যাঁ 2a, আমরা এর ভ্যালু জানি না। n minus d, n কত? 15, 15 minus 1 করলে 14d। তো আমরা চাইলে এই জায়গার ভ্যালুটা একবারে বসায় ফেলতে পারি, এটা না বসে, মানে 2 কমন নিয়ে কাটাকাটি করব, না করলেও চলে, আর কাটাকাটি করলে আরো মিলে যায়, সহজ হয়। 20, এটা দিয়ে এটাকে কাটেন, কত হয়? 10, গুণ করলে কত আসে? 150 150 answer। এই ম্যাথগুলো আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তা না হলে পরীক্ষার হলে তাড়াতাড়ি করতে পারবেন না, কারণ এই ম্যাথটা যদি আপনি ইন জেনারেলি করতে যান 1.5 মিনিটের মতো সময় নষ্ট করে ফেলবে, কিন্তু বারবার যখন প্র্যাকটিস করবেন এই ম্যাথটা আপনাকে 30 সেকেন্ড সময় থেকে 40 সেকেন্ড সময়ের মধ্যে আপনাকে কভার করে দিবে। এখানে টাইম সেভ হলে আপনি অন্য জায়গায় যেগুলো পারবেন না তখন ওখানে সেভ করতে পারবেন। আর এই কাজগুলো করার জন্য আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, প্রয়োজনে বাসায় বসে বসে নিজে নিজে পরীক্ষা দেন, নিজে নিজের কাছে পরীক্ষা দেন। আমাদের এখানে ভর্তি হয়েছেন, আমাদের এখানে পরীক্ষাগুলো কন্টিনিউ করেন, ঠিক আছে? কোনো পরীক্ষা এমন না যে আপনি ভাইবেন না যে আজকে তো আমার পড়া হয়নি, পরীক্ষা দিব, ধর ফেল করব, এই চিন্তা মাথায় আনেন না। এই চিন্তা মাথায় আনাটা কিন্তু বোকামি। আপনি পরীক্ষা দিবেন এবং পরীক্ষা দিলে আপনার ব্রেনটা কি করবে? কাজ করা শুরু করবে। হ্যাঁ, আপনি একটা জিনিস পারতেছেন না, এটা আপনাকে ভাবাবে। হ্যাঁ, এবং ওই যে ভাবাচ্ছে এবং নতুন একটা প্রশ্ন পরীক্ষার জন্য আপনি ফেস করতেছেন, এই ভাবনা থেকে কিন্তু আপনার পরীক্ষাটা দিয়েই দেখা যাবে যে আবার পড়তে বসতেছেন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা দেওয়া খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা মিস করবেন না। যেখানে পারেন পরীক্ষা দেন, যত পারেন পরীক্ষা দেন, কিন্তু পরীক্ষা দিতে হবে ভাই। আচ্ছা, জিওমেট্রিক সিরিজ থেকে একটা দেখাই। এখানে যেমন 9 3 এগুলোর থেকে একটা দেখাই। the second and third terms of geometric series। সেকেন্ড বলতে কি বুঝাইছে? আমরা একটা জিওমেট্রিক সিরিজ কল্পনা করি। এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আমাকে বলছে কি সেকেন্ড এন্ড থার্ড টার্মস। তো সেকেন্ড বলতে কোনটা? আমাদের এইটা, এ আর কত? 9। থার্ড টার্মস বলছে, থার্ড বলতে কোনটা? এটা, এ আর স্কয়ার, কত আসে? 3। এখন যখন আমরা এই দুইটাকে একটা দিয়ে, মানে এটা যদি 2 হয়, এটা যদি আমরা 1 বলি, আমরা যদি 2 ভাগ 1 করি, তখন আমরা কি পাই? ও এ কাটাকাটি চলে যায়, আর স্কয়ার বাই আর করলে আর আসে, আর এখানে 3/9 মানে 1/3। তাহলে আর পেয়ে গেলাম। এই আর পাওয়ার পরে আপনি যখন আর এখানে বসাই দিবেন, আপনি এ পেয়ে যাবেন। কত? 27। এখন বলছে ফিফথ টার্ম,
তো ফিফথ টার্ম তো সহজ, a r টু দ্য পাওয়ার 5 মাইনাস 1 মানে কত 4, a মানে কত 27, r মানে 1/3 টু দ্য পাওয়ার কত 4। এখন ক্যালকুলেশন করলে কত 3 3 3 9 27 3 81, 27 বাই কত 81 তো মানে 1/3। এগুলো সবই সহজ, এগুলোও পারবেন। ফার্স্ট অ্যান্ড 6 তাহলে যেভাবে বলছি এখানে, এই যে যেমন সেকেন্ড আর থার্ড নিছি, ফার্স্ট আর 6 নেবেন। কমন রেশিও মানে কি, এই যে ভাগ করলে যেমন এখানে আর পাইছি, এই আর পর্যন্ত এটার অ্যান্সার, আর পর্যন্ত করলেই শেষ খেলা। ইন্টারেস্ট, ইন্টারেস্ট থেকে ওই যে কমন যে ম্যাথটা ছিল এটা একটু দেখাই। এই যে এইখানে একটা ম্যাথ আছে, এই যে এইটা কিন্তু অনেক বড় ম্যাথের মতো মনে হয়, কিন্তু আসলে বড় ম্যাথ না। The sum of money placed at compounded interest doubles itself in কত 4 years. In how many years will it amount to 8 times itself? এখন মনে হতে পারে একবারে কম্পাউন্ড ইন্টারেস্ট চাইলো, আবার ডাবল বলার পরে ফার্দার 8 টাইমস চাইছে। এই ম্যাথ তো করা সম্ভব না, এটা স্কিপ, এভাবে অনেকের কাছে মনে হতে পারে, কিন্তু না, এটা স্কিপ করাটাই হচ্ছে যে আপনার কাছে স্মার্টনেস মনে হইলেও আমার কাছে স্মার্টনেস মনে হবে না। কেন মনে হবে না? কারণ এটা দেখতে বড়ের মতো মনে হলো, আসলে এটা বড় না। দেখবেন সাম অফ মানি কম্পাউন্ডেড ইন্টারেস্ট, তো ধরেন আমরা কি করতে পারি, এটা আমরা সূত্র জানি, তো ডাবল হবে বলছে, তো ডাবল হইলো। কত বছরের জন্য ডাবল হয়েছে? 4 বছরের জন্য। এখন দেখেন দুই পাশ থেকে পি কেটে দেন, এই জিনিসটা বুঝছেন কিনা? এই যে 1/4টা নিয়ে আসলাম, একটু আগে এই ফাংশনের মধ্যে দেখাইছিলাম যে x টু দ্য পাওয়ার 5 কাটাকাটি করার জন্য দুই পাশে পাওয়ারে 1/5 নিতে হয়। এখানেও 4 আছে, কাটাকাটি করার জন্য দুই পাশে 1/4 নিছি। এটার ভ্যালু কিন্তু আপনার কাছে এখন পেয়ে গেলেন আপনি। আরেকটা দেখেন 8 টাইমস বলছে না, তো আমরা কি পাই, c এর ভ্যালু 8, p 1 প্লাস r বাই কত 100 m। এখন দেখেন 8 p কাটা যায়, তো 8 সমান সমান কত 1 প্লাস r, হ্যাঁ 1 প্লাস r বাই 100, এই ভ্যালুটা কত 2 টু দ্য পাওয়ার 1/4, উপরে এখানে m। ঠিক আছে, এই 8 কে আমরা লিখতে পারি কত 2 টু দ্য পাওয়ার 3, আর এটাকে লিখতে পারি n/4। দেখেন বেস যখন সমান হয়, ওই যে সূচকের কিছু সূত্র দেখতে বলছিলাম, ওই সূত্র কিন্তু এই যে এটার মতোই, এটা কাজে লাগে। বেস সমান হলে পাওয়ারগুলো সমান হয়, তাহলে কত হয় n/4 সমান 3, দ্যাট মিন্স n কত 3 0 12। অঙ্ক কিন্তু দেখতে বড়, কিন্তু খুব বড় না। আপনি দেখেন এখানে এই সূত্র তো আপনি পরীক্ষার হলে লিখবেন না, আমি তো জাস্ট বোঝানোর জন্য লিখছি। আপনি সরাসরি এটা লিখবেন, এভাবে কাটাকাটি করে এক লাইনে এটা চলে আসবেন, 2 লাইন শেষ। তারপর আপনি সরাসরি এখানে লিখবেন, এটা 3 লাইন। এটা লেখার পরে এখানে আসবেন 4 লাইন, এখানে আসবেন 4 লাইন। এটা আসার পরে এই লাইন লেখার পরে আপনার লিখতেও হবে না, কারণ এই 3 4 12 হয়ে যাবে, এটা আর লিখে আর সময় নষ্ট করা লাগবে না। মানে 5 বড় জোর 6 লাইনের মধ্যে ম্যাথ হয়ে যাচ্ছে। এটাও করবেন, এটা একটু টেকনিক্যাল একটা ম্যাথ, বাসায় করবেন। এটার কনসেপ্ট দিয়ে আগাইতে পারবেন কিছুটা। এই যে এখানে ওই ডিফারেন্সের ওই ফর্মুলাটার কথা বলছিলাম, এটা দিয়ে ইজিলি পারবেন এই 4টা ম্যাথ। দেখেন 4 বার আসছে, এবং একটা ম্যাথ দেখেন বিবি এডিট আসছে, বিকেবি ক্যাশে আসছে, অগ্রণী ক্যাশ অডিটরে আসছে, বিবিও জিতে আসছে, রূপালী আসছে, পিকেবিতে আসছে, অনেক জায়গায় অনেকবার আসছে। এই সেম ম্যাথই ঘুরে ফিরে, খালি মান চেঞ্জ। এই যে 10%, 5%, 5%, 5%, 1000, 5000, 10,000, 2000, খালি মানে মান চেঞ্জ। 4 বছর 2 বছর, 2 বছর 2 বছর, আর কিছুই না, বাকি সব সেম। আচ্ছা, বাকি ম্যাথ এগুলো করে নিয়েন। এই যে এটা দেখাই একটু। If the interest of টাকা h at h% in 4 years is টাকা h, মানে এত h দেখা মনে তো লাইফটা বুঝি h এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে কিনা, মানে হেড নষ্ট হয়ে যাবে। ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা h, তার মানে এই টাকা h এর ইন্টারেস্ট মানে কি, এটা p, এবং এই ইন্টারেস্টটা কত টাকা h, তার মানে i সমান সমান যে আমরা PNR বলি, i এর মানও h, p কত h, n কত 4, আর কত h%। ঠিক আছে, দেখেন এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে 25,
তারপর এইচ সমান সমান কত, এইচ স্কয়ার বাই 25, সো এইচ সমান সমান কত 25। ইজি না? পার্সেন্টেজের এগুলো সহজ, এটাও সহজ। যেমন এই যে এত পার্সেন্ট অফ এত যদি ইকুয়াল এত হয়, অত কত, হ্যাঁ, অথবা বলে এটা এটার এত পার্সেন্ট হলে ওইটা ওইটার কত পার্সেন্ট, এগুলো সহজ। যে নিচের কোনটা হচ্ছে এত এর পার্সেন্টেজের সমান না, এত এর সমান না, এত এর সমান না, এগুলো খুবই সিম্পল ম্যাথ। এগুলো বাসায় নিজে নিজে করবেন যে এটা এটা এত থেকে বড় হলে ওইটা ওইটার কত পার্সেন্ট। যেমন একটা যদি একটার থেকে 20% বড় হয়, তার মানে একটা 100 হলে একটা 130, ওগুলো ক্যালকুলেশন ইজিলি পারবেন। এগুলো করেন। ও, আর কি যে ইনইকুয়ালিটি একটু একটু দেখাই দিই, জাস্ট ইনইকুয়ালিটি। যেমন এই যে 1 নম্বর ম্যাথ, প্রথমে একটা ম্যাথ দেখাইছিলাম যে আপনার এই এক্সটাকে ফ্রি করতে হয়। এক্স ফ্রি করার জন্য এক্স এর সাথে যা মাল্টিপল আছে ওটাকেও তো ফ্রি করতে হবে, সাথে যোগ বিয়োগ আকারে যেটা থাকে সেটাও ফ্রি করতে হবে। এটা মনে হয় অলরেডি দেখাইছি প্রথমেই, হ্যাঁ, এটা না দেখাই, এগুলো পারবেন। এটাকে দেখাই একটু। এই ধরনের পরম মান চিহ্ন অ্যাবসলিউট ভ্যালু যখন দেওয়া থাকে, গ্রাফটা একটু স্যার কম বুঝি, স্যার এটা জি একটু শান্তি বুঝাই দেন স্যার। কি গ্রাফ, গ্রাফটা কি স্যার? ওই যে ডান দিকে বাম দিকে পজিটিভ নেগেটিভ এগুলো লিমিট অনুযায়ী বসাতে একটু সমস্যা হয়। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি আমি তাহলে এটাই জিনিসটা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ধরেন আপনার কতগুলো ভ্যালু, যেমন ধরেন এইটাই, কি বলে, এইটাই ধরেন, এক্স গ্রেটার অর ইকুয়াল কত, -1। আপনি একটা সংখ্যা রেখা আঁকেন, স্ট্রেট লাইন আঁকলেন, বলছে কি এক্স গ্রেটার ইকুয়াল -1। যখন এই যে ইকুয়াল চিহ্নটা থাকে তখন কিন্তু বৃত্ত ভরাট হয়। বৃত্ত ভরাট হয় বলতে ওই মানটা পুরোটা আসে আর কি, যেটা বুঝাচ্ছি যে -1, এই যে -1, এটা আমরা আগে ফিক্সড করবো যে এক্স এর ভ্যালুটা কার সাথে কম্পেয়ার করতেছে, -1 এর থেকে বড় ছোট এরকম সামথিং কিছু বোঝাচ্ছে। তো এটা আমরা ফিল আপ করবো। কেন ফিল আপ করবো? কারণ ইকুয়াল বলছে, গ্রেটার অর ইকুয়াল। গ্রেটার বলতে আমরা কি বুঝি, মানে বড়, -1 থেকে বড় বা -1 এর সমান। এখন আমরা -1 এর সমান লিখলাম। বড় বলতে আমরা কোন দিকে বুঝবো, এই দিকটা। কেন? কারণ এই দিকটা পজিটিভ, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত এইদিকে যাবে, এই দিকটা নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে। এটা একটা গ্রাফ। আবার ধরেন আপনি এই যে এটারই গ্রাফ আঁকবেন, আঁকেন। এটার গ্রাফ আমি এখানেই দেখাই, 0, তারপর হচ্ছে যে 1, তারপর হচ্ছে 2, এই পাশে প্লাস ইনফিনিটি, এই পাশে মাইনাস ইনফিনিটি। এখন বলছে কি এক্স এর ভ্যালুটা 0 সমান বা 0 থেকে বড়, 0 সমান, তাহলে 0 ফিল আপ করি, এবং 2 এর সমান বা 2 থেকে ছোট, তাহলে 2 ও ফিল আপ করলাম। 0 থেকে বড় বলছে এবং 2 থেকে ছোট বলছে, তার মানে এর ভিতরে। এই জিনিসটা কি বুঝতে পারছেন যে আমাকে প্রশ্ন করছিলেন, আমি দুইটা জিনিস বুঝাইলাম, কারণ ধরে ধরে তো সবগুলা বুঝাইতে গেলে আবার অনেক টাইম যাবে। স্যার এটা বুঝতে পারছি স্যার, কষ্ট করে আমাকে একটু বুঝাই দেন যে স্যার দুইটা ভিন্ন ভিন্ন লিমিটকে একসাথে একটা লিমিট কিভাবে বানায়, এটা স্যার কাইন্ডলি একটু বুঝাই দেন। এই যে আপনি এটাই বানান না, জি জি স্যার, এই এটাই দুইটা বানান। লিমিট আলাদা করে মানে একসাথে কিভাবে লেখা যায় এটা একটু দেখাই দেন। এই যে এটা এত, অর কি, জি স্যার, জি এরকম। অর অর না, সরি, এটা অর হবে না, এটা এন্ড হবে। কত এক্স সরি, এই যে যেমন এই দুইটা ভিন্ন লিমিট, এই দুইটাকে আমি একসাথে কিন্তু এটা লিখতে পারতেছি। স্যার জিরো না দিয়ে কোনো ডিজিট দেন স্যার কাইন্ডলি। দেন 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 ডিজিট দেন, অসুবিধা নেই, ডিজিট দেন। আপনি সেই ডিজিট মন চায় দেন, একটা 0 দিলেন, সরি এখানে আপনি 3 দিলেন, 1 দিলেন। ধরেন এক্স এর ভ্যালু 1 এর সমান বা 1 থেকে ছোট, আর এক্স এর ভ্যালু 3 এর সমান, তাহলে এটাই যেভাবে লেখেন। হ্যাঁ, এগুলো যদি আপনি মাইনাস মনে করেন, যেটা মাইনাস নেবেন -1 থেকে বড়, তাহলে এই যে এটা নেন। হ্যাঁ, তাহলে আপনার তখন এইটা আর এটা এর ভিতরের মানগুলো আসতেছে, তার মানে এটা ছিল আর এটা ছিল, যেটা আপনি কম্বাইন করে এটা লিখতেছেন। যদি থ্যাংক ইউ স্যার। যদি হ্যাঁ, ঠিক আছে, যদি যে আপনি কম্বাইন করতে না পারেন তখন জিনিসটা অর হয়। এই জিনিসটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো যে হায়ার ম্যাথে কাজে লাগে, আপাতত না বুঝলেও আমি বলবো যে স্কিপ করবেন, আর বুঝলে তো ভালো। এন্ড মানে হচ্ছে এর ভিতরে সবগুলো জিনিস আসতেছে, অর মানে হচ্ছে যে দুই পাশে চলে যাচ্ছে, হয় এটা অথবা ওইটা, হ্যাঁ, যে কোনো একটা কিছু হতে পারে। আচ্ছা, এই ম্যাথে আসতেছিলাম। এই ম্যাথটা কি, যখন অ্যাবসলিউট ভ্যালু দিয়ে এভাবে থাকে
তখন এই অ্যাবসলিউট ভ্যালুটাকে রিমুভ করার জন্য, যে আমরা জানি a প্লাস বি এক্স এভাবে যখন থাকে তখন আমরা লিখতে পারি 2a প্লাস বি এক্স 2, এটা লেখা যায়। তো এটার ক্ষেত্রে আমি যদি এইভাবে বানাই নিই 2 7 মাইনাস 3x 2, ঠিক আছে। এখন দেখেন এই জিনিসটা হুবহু আপনার ওই যে আগে যে একটা ম্যাথ দেখাইছি, এই যে কোথায় এটার মতো কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো বাকিটা আশা করি করা লাগবে না, আপনি পারবেন। মানে অ্যাবসলিউট ভ্যালুটাকে কিভাবে সাজিয়ে নিতে হবে আমি জাস্ট এক লাইন করে দিলাম যে এটাকে সাজাবেন, এটুকু সাজাইলে বাকি ম্যাথের সাথে মিলে যাবে, প্র্যাকটিস করতে পারবেন। অ্যাভারেজ বাসায় করবেন, এগুলো ছোট ছোট ম্যাথ আসে, খুব কঠিন আসে না। দেখেন w প্লাস এক্স এত, এক্স প্লাস ওয়াই এত, ওয়াই প্লাস 2 এত, এটার অ্যাভারেজ কত। তারপর হচ্ছে যে 8 নাম্বারের অ্যাভারেজ এত, 6 এত হলে অ্যাভারেজ অফ রিমেইনিং 2 নাম্বার, এগুলো সহজ ভাই, এগুলো বাসায় করেন। এগুলো সবই সহজ, রেশিও প্রপোর্শন এগুলো কঠিন কিছু না, এগুলো পারবেন। আসলে সবগুলো ম্যাথই সহজ ছিল, তারপরও কয়েকটা একটু ট্রিকি ছিল, প্লাস সহজ ছিল, সবকিছু মিলেই দেখাইছি। সবগুলোই যদি ট্রিকি দেখায় তাহলে হচ্ছে যে বোরিং হয়ে যাবেন, মনে হবে যে সহজ কঠিন প্রশ্নই খালি দেখাচ্ছে, সহজগুলো দেখাচ্ছে না। যে পরীক্ষায় গিয়ে খালি সব কঠিনই আসবে নাকি? পরীক্ষা আসলে সব কঠিন আসবে না, সহজও আসবে। যে বলছিলাম যে পারমুটেশন কম্বিনেশন দেখাবো একটু। আচ্ছা, পারমুটেশন কম্বিনেশন এটা হচ্ছে যে সূত্র দিয়ে হয়ে যায়, বলছিলাম যে রিপিট করতে পারবেন n টু দ্য পাওয়ার r, যে ট্রু ফলস দুইটা ভ্যালু আছে, মানে ট্রু নিতে পারবো অথবা ফলস নিতে পারবো। কতগুলা থেকে নিতে পারবো? 10টা থেকে নিতে পারবো। n সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু বাছাই করার যে প্রক্রিয়া, এটা সেম ভাবে যদি আপনি পারমুটেশন অফ 7 ডিফারেন্ট লেটার্স মেবি মেড কিভাবে তৈরি করা যায়, 7টা ডিফারেন্ট লেটার্স, 77 মানে 7 ফ্যাক্টোরিয়াল। তারপর এই যে ইমেন্টগুলো, ওই যে সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে n সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নেবে, যেখানে p সংখ্যক বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। একটা ফর্মুলা দেখাইছিলাম যে n মাইনাস পি সি আর মাইনাস পি, ঠিক আছে। এখানে দেখেন একটা ম্যাথ দেখাই, এ ফুটবল টিম ইজ টু বি কনসিডার্ড আউট অফ 14 বয়েজ। হ্যাঁ, একটা ফুটবল টিম নিতে হইব 14 বয়েজ থেকে আর কি। ইন হাউ মেনি ওয়েজ দ্য টিম ক্যান বি চুজ সো দ্যাট দ্য ওনার অফ দ্য বল ইজ অলওয়েজ ইন দ্য টিম। আমাকে বলছে কি একটা ফুটবল টিম বানাই দিয়ে, ফুটবল টিম কতজনের হয়? 11 জনের। কতজন থেকে নিতে হবে? 14 জন থেকে। কতজনের টিম বানাইতে হইব? 11 জনের। কিন্তু এর মধ্যে কি থাকবে? ওনার অফ দ্য বল, বলের মালিক অলওয়েজ থাকবে টিমের মধ্যে। তাহলে এটা বাদ দেন, একজনই তো বলছে। তাহলে কত আসে? 13 10 এই অ্যান্সার। এটা যেভাবে থাকলে এভাবে দিবেন, এভাবে থাকলে এভাবে দিবেন, যেভাবে থাকে। এই বাকি দুইটাও সেম। এটা একটা ফর্মুলা, এটা পারবেন। লাস্ট এই ম্যাথটা দেখাবো, আর উপরে যে একটা কোথায় যেন ছিল এটা দেখাবো। লাস্ট দুইটা ম্যাথ দেখাই। আচ্ছা দেখেন, a group of 7 members having a majority of boys is to be formed out of 7 boys and 4 girls. The number of ways the group can be formed. Majority of boys কিসের থেকে নিতে হবে? Majority of boys is to be formed out of 7 boys and 4 girls. 7 জনের একটা গ্রুপ করতে হবে যেখানে মেজরিটি থাকবে বয়, এবং মেজরিটির পরে আরো যদি কিছু পাই সেগুলো গার্ল নিতে পারবো। এইভাবে করে কতভাবে আমি এইভাবে নিতে পারবো আর কি, সাজাইতে পারবো গ্রুপটা। তো আমার সাজাইতে হবে 7 জন, বয় আছে 7 জন আর গার্ল আছে 4 জন। তো মেজরিটি যেহেতু বয় নিতে বলছে, তো মেজরিটি বয় বলতে আমি 7 জন নিতে পারি, কিন্তু 7 জন নেওয়া যাবে না, কারণ হচ্ছে আপনি মেজরিটি নেবেন। ধরেন যে আপনি 4 জন গার্ল নিতে পারবেন না, তাহলে কতজন গার্ল নিতে হবে? 4 জন গার্ল নিলে তো সবগুলো গার্লই নেওয়া হচ্ছে। আপনি 6 জন বয় নিতে পারেন, 1 জন গার্ল নিতে পারেন। আপনি 5 জন বয় নিতে পারেন, 2 জন গার্ল নিতে পারেন। আপনি চাইলে হচ্ছে 4 জন বয় নিতে পারেন, 3 জন গার্ল নিতে পারেন। বাট আপনি 3 জন বয় নিয়ে 4 জন গার্ল নিতে পারবেন না, কারণ মেজরিটি হয় না। এই কন্ডিশনটা আপনি নিতে পারবেন না, ঠিক আছে। তো যেহেতু এটা আপনি নিতে পারবেন না, তো এটা বাদ। তো বাকিগুলো ক্যালকুলেশন কি হবে? আমরা 7 জন বয় থেকে 6 জন নিছি, 7c 6 ইনটু, মানে এই যে টোটাল 7 জনটা ক্যালকুলেশন করতে হবে, 4c 1, এটা একটা ভ্যালু আসবে, প্লাস আবার এটা নেবেন কয়জন থেকে? 7 জন থেকে 5 জন, 7c 5 ইনটু 4c 2,
প্লাস দেন দেখেন আবার 4 জন আর 3 জন, এটা কিন্তু নিতে পারবেন না। 7c4 4c কত 3, এটা ক্যালকুলেশন করলে 294 আসবে। আমি ক্যালকুলেশন দেখাইলাম না, আপনারা নিজে নিজে একটু বাসায় ক্যালকুলেশন করবেন। এই ক্যালকুলেশন গুলো তাড়াতাড়ি করার জন্য বারবার করে যেতে হবে। আচ্ছা, তারপরে আমরা কি বলছিলাম, লাস্ট একটা ম্যাথ দেখাবো। লাস্ট একটা ম্যাথ আমরা এই যে এটা দেখাতে পারি। হ্যাঁ, এটা একটু বেশি হার্ড আমার কাছে। যে হার্ড বলতে কি, মানে আমার কাছে তো ইজি মনে হয়, অনেকের কাছে হার্ড মনে হইতে পারে। পরীক্ষার জন্য হয়তো বা টাইমের ব্যাপার চিন্তা করতে গেলে একটু হার্ড। আচ্ছা, a bag contains 2 white balls, 3 black balls and 4 red balls. ঠিক আছে, in how many ways can 3 balls be drawn from the bag if at least 1 black ball is to be included in the drawn? মানে কি, আমি 3টা বল নিব, কার থেকে নিব, 2টা হোয়াইট, 3টা ব্ল্যাক আর 4টা রেড। এই বলগুলো থেকে আমি 3টা বল চুজ করব। এই 3টা বলের মধ্যে কি হতে পারবে, মানে কি হতে হবে, at least 1 কি ব্ল্যাক বল, এটা হইতে হবে। তাহলে এই জিনিসটা কিভাবে হইতে পারে, আপনি একটু নরমালি চিন্তা করেন নিজে নিজে। নিজে নিজে বলতে আপনি এইভাবে চিন্তা করেন যে আমাকে বলছে অ্যাটলিস্ট একটা বল ব্ল্যাক হইতে হবে, তাহলে কি আমি একটা নিতে পারি না, 2টা নিতে পারি না, 3টা নিতে পারি না, 4টা নিতে পারি না, 5টা নিতে পারি, এরকম নিতে পারি কিনা? কিন্তু দেখেন, আপনাকে এটাও মাথায় রাখতে হবে একই সাথে যে আপনি যে বল নিচ্ছেন আপনার সর্বোচ্চ লিমিট নেওয়ার কয়টা এবং আপনার হাতে আছে কয়টা, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আপনাকে অ্যাটলিস্ট একটা নিতে বলছে। অ্যাটলিস্ট একটা নিতে পারার মানে কি, অ্যাটলিস্ট একটা নিতে পারার মানে হচ্ছে আপনি একটা নিতে পারবেন, 2টা নিতে পারবেন, এভাবে ধাপে ধাপে অনেকগুলো নিতে পারবেন। কিন্তু আপনাকে দেখতে হবে আপনার লিমিট এবং আপনার হাতের জিনিস। ঠিক আছে, তো আমরা একটা নিই। একটা যদি আমরা ব্ল্যাক বল নিই, আদার্স 2টা নিতে হবে না, 2টা নিতে হবে। এখন দেখেন আরেকটা, 2টা যদি আমরা ব্ল্যাক বল নিই, একটা আদার্স নিতে হবে। আবার দেখেন 3টা যদি আমরা ব্ল্যাক বল নিই, 0টা আদার্স নিতে হবে। আপনি 3টাই নিতে পারবেন। কেন নিতে পারবেন? কারণ আপনাকে ওইভাবে ফিক্সড করে দেয়নি। আপনার হাতে 3টা ব্ল্যাক বল আছে, আপনি 3টা নিতে পারবেন এবং আপনাকে নিতেও বলছে 3টা। তো আপনি একটা ব্ল্যাক বল নিতে পারেন, 2টা নিতে পারেন, 3টা নিতে পারেন, কিন্তু টোটাল নিতে হবে 3টা। এই জন্য আমি একটা নিলে 2টা বাকিগুলো থেকে নিব, 2টা নিলে একটা বাকিগুলো থেকে নিব, আর 3টা নিলে আর কোন বাকিগুলো থেকে কিছুই নিব। এই জিনিসটার ক্যালকুলেশন হুবহু এই ক্যালকুলেশনটার মতোই। কিরকম দেখেন, একটা ব্ল্যাক বল নিলেন, কার থেকে নিলেন, 3টা ব্ল্যাক বল থেকে একটা নিলেন, ইনটু 2টা বল নিলেন, কার থেকে নিলেন, বাকি বলগুলো থেকে নিলেন। বাকি বল কয়টা আছে, 2টা হোয়াইট বল, 4টা রেড বল, 6c2। ওকে, দেন আসেন এখানে আসেন, 3টা ব্ল্যাক বল থেকে আপনি 2টা নিলেন, আদার্স কয়টা নিবেন, একটা নিবেন, কতগুলো থেকে, 6টা থেকে একটা নিবেন। ফাইন, দেন আবার 3টা ব্ল্যাক বল থেকে আপনি 3টা নিবেন, বাকি কয়টা থেকে 0টা নিবেন, 6টা থেকে 0টা নিবেন। এগুলো সবগুলো যোগ করেন, আপনার দেখবেন অ্যান্সার 64। চালায় চলে আসবে। বুঝছেন? এই হচ্ছে মোটামুটি মোটা দাগে আজকের ক্লাস। আমি সব আলোচনা করতে পারিনি, এই জন্য স্যার এখানে 3C 6C তারপর হচ্ছে 1, এই ক্যালকুলেশন গুলো স্যার একটু ফাস্ট কিভাবে করা যায়? এই ক্যালকুলেশন গুলো ফাস্ট করার জন্য ভাই আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। যেমন 6c2, 6c2 মানে কত আমরা জানি, 6 ফ্যাক্টোরিয়াল, 6 - 2 ফ্যাক্টোরিয়াল ইনটু কত, 4 ফ্যাক্টোরিয়াল। এখন আসেন, আমি পরীক্ষার হলে কি করব, এটা তাড়াতাড়ি করার জন্য আমি লিখবো হচ্ছে যে 6 5 4 ফ্যাক্টোরিয়াল। কেন লিখবো? কারণ আমি জানি 6 থেকে 2 বাদ দিলে নিচে একটা 4 ফ্যাক্টোরিয়াল আসবে। এটা আমাকে একদম মাথায় সেট করে নিতে হবে। এবং আরেকটা কত আসতেছে, এটা মনে হয় ভুল লিখছি এখানে, 6 - 2 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল কিভাবে আসলো এখানে, 6 - 2, আরেকটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তো 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু মানে কত, 2 হয়। দেখেন আপনি এখানে এখানে কাটাকাটি করেন, আর এটা যেহেতু 2 আসবে, এটা দিয়ে এটাকে কাটলে কত হয়, 3, 3 5 কত আসে, 15। এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, এটা সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে। সেম ভাবে আপনি ধরেন আপনি এটা করবেন 3c2, তাহলে আপনি শিওর যে 3 আসবে, নিচে 2 - 1 করলে তো একটা 1 ফ্যাক্টোরিয়াল আসবে আর একটা 2 আসবে।
এটা কাটেন 3, কত সেকেন্ড লাগলো? 2-3 সেকেন্ড। আপনি এটাতে আসেন, 3 ফ্যাক্টোরিয়াল আসবে, নিচে একটা 2 আসবে, শিওর আপনি 2 কাটেন 3 আসবে। এগুলো 2-3 সেকেন্ড করে করে লাগে। এভাবে ফাস্ট করতে হবে, মানে এই জিনিসটা আপনাকে লেখা শিখতে হবে যে নিচে কি আসতেছে এবং উপরে কিভাবে একবারে সাজায় ফেলবো আমি, সেটা যত বড় সংখ্যাই হোক যত ছোটই হোক। আর ওই যে এনসিএন মানে 1, হ্যাঁ এনসি 0 মানে 1, এগুলো তো আপনাকে ওই যে প্রথমে দেখাইছিলাম না শর্টকাট কিছু সূত্র, এগুলো আপনাকে শিখতে হবে। টাইম সেভ করার জন্য ভাই আপনার সূত্রের বিকল্প নাই, সূত্রের অ্যাপ্লিকেশনের কোনো বিকল্প নাই। এগুলোতে আপনি যদি গাফিলতি করেন আপনাকে কট খাইতে হবে ভাই। এই যে দেখেন এনসিএন মানে 1, তারপর এটা দেখেছিলাম না, আর কই, এটাই একটা ছিল এনসিএন। এই মোটামুটি আজকের ক্লাস ছিল। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, কোথা থেকে কি পড়বেন না পড়বেন, কি করলে ভালো হয় না হয়, আপনারা একটু প্রশ্ন করেন। অনেকক্ষণ হয়েছে ক্লাস, আমরা 2-4-5 মিনিট একটু প্রশ্ন নেই, ক্লাসের এন্ডিংটা নিয়ে আর কি। কারো কোনো প্রশ্ন নাই? তো আমাদের যে 12টা চ্যাপ্টারের কথা বললেন, ওইগুলা কি জি। স্যার প্রিভিয়াস ইয়ার করে আপাতত প্র্যাকটিস করলেই হবে? এখন দেখেন ভাই, আপনার পরীক্ষা সন্নিকটে, হ্যাঁ, এই মুহূর্তে আপনি যদি 12টা চ্যাপ্টারের ডিটেলস পড়তে যান, আমি বলবো যে আপনাকে খালি ম্যাথই করতে হবে এই সামনের কয়েকদিন, ঠিক আছে? তো আমার মতে যেটা ভালো হবে, প্রিভিয়াস ইয়ার তো সলভ করবেন, সেক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দিবেন আর্টস ফ্যাকাল্টি, দেন হচ্ছে আপনি বিএ বিএম এফবিএস ধাপে ধাপে অন্যান্য ফ্যাকাল্টির। আর্টস ফ্যাকাল্টি যা প্রশ্ন করছে এইটার অনুরূপ করে কিছু কিছু ম্যাথ প্র্যাকটিস করবেন। খুব বেশি টাফ ম্যাথ এই মুহূর্তে প্র্যাকটিস করতে যাবেন না, তাহলে আপনার মাথায় টেনশন কাজ করবে। এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আপনি প্রিভিয়াস যা পড়াশোনা করছেন তা বারবার করে রিভিশন দেওয়া, এবং আমরা যে ক্লাসে দিক নির্দেশনাগুলো দিচ্ছি এগুলো একটু ফলো করা। এটা করলে আশা করি আপনি কোপ আপ করতে পারবেন, আমাদের ধারণা আর কি। বিগত দিনগুলোতে এবং নিজেও যে চাকরি পাইছি, আমি তো জানি কিভাবে কি করতে হয়, তো ভরসা রাখতে পারেন আর কি। আর কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। আর স্যার ওই সিরিজের যে ম্যাথ, ওইটা স্যার ওই মেন্টাল এবিলিটির সিরিজের ওগুলো করলেই তো হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সিরিজের এগুলা মেন্টাল এবিলিটির সাথে অনেকটাই ম্যাচিং করে। ওই যে বললাম না, যে দেখা যায় যে আজকে মঙ্গলবার, বলতে পারে যে 61 দিন পরের দিনটি কি বার, এগুলো সব মেন্টাল এবিলিটির জিনিস। অথবা এই যে সিরিজের এই সিকোয়েন্স গুলা, এগুলো মেন্টাল এবিলিটির জিনিস, এই জন্য আমি সিরিজ থেকে ওখানে ওভাবে দেখাইনি, আর এগুলো সহজ। আর কারো কোনো কিছু প্রশ্ন আছে? চ্যাপ্টার যেগুলা লেস ইম্পর্টেন্ট বলছিলেন এগুলো স্যার একেবারে যদি বাদ দিয়ে দিই তাহলে স্যার কিরকম রিস্ক হতে পারে? কারণ আমরা যদিও বলি যে লেস ইম্পর্টেন্ট, কিন্তু স্যার ওগুলো তো সবকিছুই করতে হয়। তো হ্যাঁ স্যার হ্যাঁ, যেমন আজকের আজকের এই টপিকের ভিতরে কিন্তু আমি প্রফিট লস দেইনি, তার মানে যে প্রফিট লস লেস ইম্পর্টেন্ট বিষয়টা একেবারে এমন না, কিন্তু আর্টস ফ্যাকাল্টি প্রফিট লস থেকে কম প্রশ্ন করে আর কি, খুব একটা করে না, আর করলেও সহজগুলো দেয়। হ্যাঁ, খুব সহজগুলো দেয়, আপনি বেসিক জিনিসগুলো জেনে যাবেন। যেমন আপনি নৌকার স্রোত থেকে যখন অঙ্ক করবেন, বোট এন্ড স্ট্রিম, দেন হচ্ছে যে পাইপ সিস্টেম, হ্যাঁ টাইম এন্ড ওয়ার্ক, এগুলো যখন করবেন আপনি জাস্ট বেসিক জিনিস জেনে যাবেন। আর্টস ফ্যাকাল্টির ম্যাথের প্রশ্ন ভাই অত কঠিন হয় না, হ্যাঁ এখানে অনায়াসে যেগুলো কেউ লেস যদি, ইম্পর্টেন্ট ওগুলা একটু বেসিক দেখিয়ে যাবো আর কি স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই বেসিক দেখবেন, আর যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলছি এগুলো প্রয়োজনে একটু ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যে 8টা বা 10টা চ্যাপ্টারের কথা বলছি। জি স্যার। এই তো। আর যদি কারো স্যার কোনো এই প্রশ্ন, ক্ষেত্রে আর্টস ফ্যাকাল্টির পরে কি বিএ বিএম এগুলো প্র্যাকটিস করবো নাকি স্যার অন্য কোনো ফ্যাকাল্টি এফবিএস বা আইবিএর এগুলো? এখন আইবিএস স্ট্যান্ডার্ডের প্রশ্ন ব্যাংকে হয় না আসলে, বুঝতে পারছেন? এখন আইবিএস স্ট্যান্ডার্ডে যাওয়ার দরকার নাই, আইবি এর ম্যাথ গুলো অনেক টাফ ম্যাথ হয়, অনেক বড় বড় থাকে, এত বড় ম্যাথ ব্যাংকের মধ্যে দেয় না। এই জন্য দেয় না যে 100টা প্রশ্ন আপনাকে 60 মিনিট অ্যান্সার করতে হবে, ওদেরও একটা বিবেক আছে, ঠিক আছে? তো দেখা গেছে যদি ওই ধরনের ম্যাথ দিয়ে দেয় তখন দেখবেন যে বাংলা সহজ করছে, আর আর্টস ফ্যাকাল্টি কখনো বাংলা সহজ করে না, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। তো ওরা বাংলা আর ইংলিশ এগুলো একটু কঠিন করে, ম্যাথটা অন এভারেজ সবার জন্য যেন একটা ব্যালেন্স একটা পরীক্ষা নিতে পারে, ওইটা করে ওরা। এই জন্য আপনার এই মুহূর্তে উচিত হবে আর্টস ফ্যাকাল্টি আগে ফলো করা, দেন আপনি যদি ফলো করতে চান বিআইবিএম এফবিএস, এই দুইটা ফলো করতে পারেন। এই তিনটাই ফলো করে যান না, দেখবেন যে অনেক অঙ্ক কমন পাবেন আপনি। আর সাথে তো বললাম যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু বেশি বেশি করবেন, আর 10টা চ্যাপ্টার বলে দিছি।
আর বাকিগুলো না পারলে অন্তত পক্ষে প্রিভিয়াস এই 3টা ফ্যাকাল্টি করে যায়। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করব। আর শেষ করার আগে একটা জিনিস, সবাই খুব বেশি একটা প্রেশার নিবেন না, একেবারে নিবেন না তাও না, যতটুকু না নিলেই নয় ততটুকু নিবেন। খুব বেশি রাত জেগে পড়াশোনা করে নিজের শরীরের 12টা বাজে অসুস্থ করে ফেলবেন না, কারণ এই মুহূর্তে অসুস্থ হওয়া মানে কিন্তু আপনার বিপদে পড়ে যাবেন ভাই, ঠিক আছে? তো এই কয়েকটা দিন যা আছে একটু শরীরের প্রতি যত্ন রেখে ভালোভাবে পড়াশোনা করেন, সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখেন, নামাজ টামাজ যারা মুসলিম আছেন নামাজ টামাজ পড়েন, হিন্দুরা যারা আছেন প্রার্থনা করেন, অন্য ধর্মাবলম্বী তাদের মতো করে প্রার্থনা করেন। এক কথা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন আর পড়াশোনা করে যান, আশা করি ভালো কিছু হবে, ঠিক আছে? তো সবার সুস্থতা কামনা করে আজকে তাহলে শেষ করে দিচ্ছি আর কি। আর কোনো প্রশ্ন না থাকলে শেষ করব। স্যার আমাদেরকে কি দাগানো পিডিএফটা দেওয়া হবে? হ্যাঁ লিটন ভাই, লিটন ভাই আছেন? ভাই ওদেরকে ওই যে ক্লাস শেষ হইলে